तूने नजर से क्या छुआ, दिल ताज तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल ताज तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में कभी मिले तो ये बस नहीं। तुम मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি মজাদার থাই ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পারবে থাইল্যান্ডের একজন নামকরা গায়ক একটি পাগল মেয়ের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করে এবং তাকে বিয়ে করে তার জীবনটা বিপাকে পড়ে যায়। তবে সে ওই মেয়েটির প্রেমে পড়ে, কিন্তু কেউই তাদের ভালোবাসার কথা মুখে স্বীকার করে না। তবে শেষমেশ কি হবে? ছেলেটা কি তার ভালোবাসার কথা মেয়েটিকে বলতে পারবে? তা জানার জন্য গল্পটা তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের ড্রামার গল্পটি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে ড্রামার কাহিনীতে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের এই গল্পের নায়িকা এমাকে দেখতে পাই। এমা একজন রাইটার ছিল, আর তার স্বপ্ন ছিল একজন সাকসেসফুল নোবেলিস্ট হওয়া, যেটার জন্য এমা অনেক সময় ধরে নোবেল লিখছে, কিন্তু প্রতিবারই অডি এমার নোবেল রিজেক্ট করে দেয়। সে নোবেলের মধ্যে কোনো না কোনো ভুল খুঁজে বের করবেই, কিন্তু এমা তবুও থেমে থাকে না, আর সে নোবেলটাকে আরও সুন্দর করার চেষ্টা করে। এমার কাজিন সিস্টার ওমি সে তাকে বলে, কিছু বিল্ডাররা তোমার বাড়িটি কেনার জন্য ইন্টারেস্ট, তাই তারা এটার জন্য তোমাকে হাই অ্যামাউন্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু এমা সাথে সাথেই নিষেধ করে দেয়, আর সে বলে, এই বাড়িটা তো আমার মৃত্যুর পরেই বিক্রি হবে, আমি এই বাড়িটা বিক্রি করতে চাই না, কারণ এই বাড়িটাই তার বাবা মায়ের শেষ স্মৃতি ছিল, তাই এমা যে কোনো মূল্যেই এই বাড়িটি বিক্রি করতে পারবে না। তখন ওম তাকে বলে, তোমার কাছে একটা সুইটেবল জব নেই, আর তোমার নোবেলগুলো ভালোভাবে চলছে না, তাহলে টাকা ছাড়া তুমি সার্ভাইভ কিভাবে করবে? এমা বলে, এসব কিছু আমি ম্যানেজ করে নেব। এরপর আমরা দেখতে পাই ওম জানতে পারে যে সে প্রেগনেন্ট, তাই সে এটার ব্যাপারে তার বয়ফ্রেন্ড ফেয়াওকে বলে। ফেয়াও তখন তাকে একটা খারাপ খবর দেয়। ফেয়া বলে, আমার জব চলে গেছে, আর যে টাকাগুলো আমি মানুষের থেকে ধার নিয়েছিলাম তারা এখন আমাকে কল দিয়ে বিরক্ত করছে। ওম এটা শুনে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ তার এখন নতুন রেসপন্সিবিলিটি, আর তাছাড়া তাদের কাছে কোনো টাকাও ছিল না, কিভাবে তারা এত কিছু ম্যানেজ করবে। ঠিক তখনই ওমের কাছে ওই বিল্ডারের কল আসে যে এমআইয়ের প্রপার্টির প্রতি ইন্টারেস্ট ছিল, কিন্তু ওম তখন তাকে নিষেধ করে দেয়। তাকে এটা বলে, এটা যার ঘর সে ওই ঘরটি বিক্রি করতে চায় না। ফেয়াও তখন জিজ্ঞাসা করে এটা কার কল ছিল। ওম বলে, বড় বড় ব্যবসায়ীরা এমার বাড়িটি কিনতে চাইছিল, যদি আমি তাদেরকে ওই বাড়িটা কিনতে হেল্প করি তাহলে তারা আমাকে একটা ভালো পরিমাণের কমিশন দেবে। এই কথাটা শোনার পর এমার বাড়িটাকে বিক্রি করিয়ে দেওয়ার জন্য ফেয়াওয়ের মাথায় একটি বুদ্ধি আসে।
এরপর ওম আর ফিয়াও মিলে অনেক খুশির সাথে এমার বাসায় যায় আর তাকে বলে যে তুমি কোরিয়ার ট্রিপ জিতেছো। এটা শুনে এমা অনেক খুশি হয়ে যায় আর তার সাথে সে অনেক অবাক হয়ে যায়। তাদেরকে তখন এমা জিজ্ঞাসা করে আমি কবে এই ট্রিপটা জিতেছি। ওম বলে ফিয়াওয়ের অফিস থেকে একটি কোরিয়ার ট্রিপ পেয়েছে, সে কাজের মধ্যে অনেক বিজি আর আমি জব থেকে ছুটি নিতে পারবো না, এজন্য তুমি ওখানে চলে যাও, কারণ তোমার নোবেল লেখার জন্য তোমার মাইন্ডটাও ফ্রেশ হওয়া দরকার। এমা তখন ওই ট্রিপে যাওয়ার জন্য অনেক খুশি হয়ে যায়, কিন্তু একটু পরে সে আবারও নিষেধ করে, কারণ সে তাদের বলে আমার ওখানের হোটেল এবং খাবারের জন্য খরচা করতে হবে। ওম তখন বলে ট্রিপের সাথে খাবার দাবার আর হোটেল ভাড়াও ফ্রি। এই খবর শুনে এমা তাড়াতাড়ি করে ট্রিপে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর ওম এমার থেকে ট্রিপের জায়গার প্রপার্টির সই নিয়ে নেয়। এমা তখন এক্সাইটেড হয়ে পেপার না পড়ে সই করে দেয়। এরপর আমরা দেখতে পাই এমা ট্রিপে যাওয়ার জন্য অনেক খুশির সাথে সব কিছু গুছিয়ে নেয়। পরদিন ওম আর তার বয়ফ্রেন্ড ফিয়াও এমাকে ছাড়ার জন্য এয়ারপোর্টে যায়। তখন তারা এমাকে কিছু টাকাও দেয়। ফ্লাইটের মধ্যে এমার ফার্স্ট মিটিং মাইকের সাথে হয়, আর সেই ছিল আমাদের এই ড্রামার প্রধান মেল লিড। মাইক একটা ফেমাস সেলিব্রিটি ছিল, তাই সে মেয়েদের ভিতর অনেক পপুলার ছিল। মাইক সিঙ্গারের সাথে সাথে অ্যাক্টরও ছিল, কিন্তু মাইকের ইন্টারেস্ট অ্যাক্টিংয়ের থেকে সিঙ্গিংয়ে বেশি ছিল। মাইকও তখন একটা প্রজেক্টের জন্য কোরিয়ায় যাচ্ছিল। আমরা দেখতে পাই মাইক এসে এমাকে বলে তুমি আমার সিটের মধ্যে বসে আছো কেন। তখন তারা সিট চেঞ্জ করে নেয়, তবে এমা উইন্ডো থেকে বাইরের ভিউটা দেখে এনজয় করছিল। এতে মাইকের অনেক ডিস্টার্ব হচ্ছিল। এমা তখন মাইককে বলে আমি প্রথমবার ফ্লাইটের মধ্যে ট্রাভেল করছি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড। মাইক এমার থেকে বিরক্ত হয়ে তাকে উইন্ডোর সিটটাই দিয়ে দেয়। এরপর এমা মাইককে বলে তোমার ফেস দেখে অনেক পরিচিত মনে হচ্ছে, তুমি তো সেই গায়কটাই। কিন্তু এমার মনে পড়ছিল না তার নামটা আসলে কি। এমা তার নাম মনে করার চেষ্টা করছিল, তখন মাইক নিজেই তার নামটা বলে দেয়। এরপর এমা ফ্লাইটের মধ্যে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। মাইক তখন দেখে যে এই মেয়েটা সত্যিই একটা পাগল। এমা তখন মাইককে অনেক বেশি বিরক্ত করে। এমার উল্টোপাল্টা ব্যবহার দেখে তখন মাইকের মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। এরপর এমা মাইকের ওপর বমি করে দেয়। এমা বমি করে সে নিজেই পড়ে যায়, তবে মাইক তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন এমা তাকে ধরে থামায় এবং তাকে বলতে লাগে জান তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ। মাইক তখন অনেক এমব্রেস হয়ে যায়। লোক মাইককে ভুল ভাবতে থাকে, তাই সে এমাকে নিয়ে ওয়াশরুমে রেখে আসে। মাইক ফিরে এসে অন্য একটা সিটের মধ্যে বসে পড়ে। তখনই দেখা যায় এয়ার হোস্টেস এমাকে এনে তার সিটের মধ্যে আবারও বসিয়ে দেয়। তখন মাইক এমাকে দেখে হাসছিল। এরপর আমরা দেখতে পাই তারা দুজনে কোরিয়াতে পৌঁছে যায়। তবে এখানে পৌঁছে মাইক দেখতে পায় সে যেই হোটেলে এসেছে এমাও এখানে চলে এসেছে। এর পরের দৃশ্যে দেখা যায় এমার সাথে কায় নামের একটা ছেলের দেখা হয়। কায় ছিল ওই হোটেলের ওনার। এমা আর কায়ের ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। এখানে কায়ের কাছে এমার ফ্রেন্ডলি নেচারটা অনেক বেশি ভালো লাগে, আর এমার কাছে কায়ের কাইন্ডনেসটা অনেক ভালো লাগে। এরপর তারা দুজনে বসে অনেক গল্প করে এবং খুব ভালো সময় কাটায়। তারা দুজন একে অপরকে তাদের কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে। এরপরে সিনে আমরা দেখতে পাই কাই আর মাইক একসাথে দেখা করে, কারণ কাই ছিল মাইকের অনেক ছোটবেলার বন্ধু। মাইক কাইকে জিজ্ঞাসা করে তোমার কি এখনো কোনো গার্লফ্রেন্ড হয়নি। কাই তখন বলে না, কিন্তু আজকে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে, সে অনেক বেশি কিউট, সে থাইল্যান্ডে থাকে, আর আমি ভাবছি যে আমি ওই থাইল্যান্ডে শিফট হয়ে যাব। মাইক এটা শুনে অনেক হতাশ হয়ে পড়ে, কারণ মাইক যে মেয়েটাকে পছন্দ করে সে থাইল্যান্ডে থাকতো, তার নাম মিন্তা। আর মিন্তা কাই এবং মাইকের ছোটবেলার বান্ধবী। মাইক মিন্তাকে অনেক পছন্দ করে,
আর মিন্তা কাইকে পছন্দ করে। এরপর আমরা দেখতে পাই যে এমা জানতে পারে এমার কাজিন সিস্টার ওম 5 দিনের হোটেল বুকিং করার জায়গায় 2 দিনের হোটেল বুকিং করেছিল। তাই এমাকে এখনই হোটেল থেকে চলে যেতে হবে। এমা তখন কিছুই বুঝতে পারছিল না যে এসব কিছু কি চলছে। তখনই কাই রিসিপশনে এসে এমাকে দেখে চিনে ফেলে। তখন সে কাইকে বলে, হয়তো এখানে কোনো একটা সমস্যা হয়েছে। আমার সিস্টার আমার জন্য 5 দিনের হোটেল বুকিং করেছিল, কিন্তু উনি বলছে সে নাকি 2 দিনের জন্য বুকিং করেছে। কাই তখন রিসিপশনের একটা লোকের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ওই লোকটা জানায় 2 দিনের জন্যই হোটেল বুকিং হয়েছে। কাই তখন এমাকে বলে তার সিস্টারের কাছ থেকে বিষয়টা কনফার্ম করতে, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এমা তখন তার সিস্টারকে কল করে, কিন্তু ওম রিসিভ করে না। এমা তখন অনেক বেশি চিন্তিত হয়ে যায়, এই ভেবে যে সে এই 3 দিন কোথায় কিভাবে থাকবে। হোটেলে থাকার জন্য তার কাছে আর কোনো টাকাও নেই, আর এখানে সে নতুন, তাই এখানকার কাউকেই সে চেনে না যার থেকে সে সাহায্য নিতে পারবে। তখনই এমা মাইকের ছবি দেখতে পায়। তখন সে তার সমস্যার সমাধানও খুঁজে পায়। এরপর আমরা দেখতে পাই এমা মাইকের কাছে চলে আসে। তখন মাইক এমাকে বলে, প্রথমত তুমি আমার ফ্যান ক্লাবের সামনে মিসবিহেভ করবে না, আর দ্বিতীয়ত তুমি কোনো অ্যাঙ্গেল থেকেই আমার টাইপের না। এরপর এমা বলে, তোমার কথা শেষ হলে আমি বলবো। প্রথমত আমি তোমার ফ্যান না, আর দ্বিতীয়ত তুমিও আমার টাইপের না। তুমি হয়তো ফেমাস, কিন্তু আমি তোমাকে চিনি না। এমনকি আজ পর্যন্ত আমি তোমার কোনো গানও শুনিনি। এই কথা শুনে মাইক অনেক রেগে যায়, আর সে এমাকে তার রুম থেকে বের করে দিতে চায়। এমা তখন মাইককে থামায় আর তাকে বলে, আমার তোমার থেকে একটা সাহায্যের দরকার। তুমি আমাকে কিছু টাকা ধার দাও, কারণ আমরা দুজনেই থাইল্যান্ডে থাকি, আর থাইল্যান্ডে গিয়ে আমি তোমার টাকাগুলো ফেরত দিয়ে দেব। মাইক তখন এটা শুনে জোরে জোরে হাসতে লাগে। এমা বলে, তুমি হাসছো কেন? তখন মাইক বলে, আমি আমার জীবনে এত বড় মজা কাউকেই করতে দেখিনি। একটা মেয়ে অচেনা একটা ছেলের রুমে এসে আর তার কাছ থেকে আবার টাকা ধারও চাইছে, কারণ তারা দুজন একই দেশ থেকে ছিল বলে। মাইক বলে, তোমার কি মনে হয় আমি তোমার এই কথাগুলোকে বিশ্বাস করব? এমা বলে, 40,000ই তো চেয়েছি, 40 লাখ তো আর চাইনি। মাইক বলে, তুমি কত টাকা চেয়েছো এটা কোনো বিষয় নয়, কিন্তু তোমার মাথার মধ্যে এই ব্যাপারটা কিভাবে এসেছে, আর আমি তোমাকে কেনই বা টাকা দেব? আমাদের কি কোনো সম্পর্ক আছে? এমা বলে, কারণ আমরা দুজনেই থাইল্যান্ড থেকে। তাই মাইক তখন এমায়ের উপর ফ্রাস্ট্রেশন বের করতে লাগে। এমা বলো, তুমি কি পাগল? আর আমি শুধু তোমার থেকে সাহায্যই চাচ্ছি, কারণ আমি এখানে কাউকেই চিনি না। কিন্তু মাইক তাকে বলে দেয় সে তাকে কোনোই সাহায্য করবে না। আর মাইক তো এমাকে তুলে নিয়ে তার রুম থেকে বাইরে ফেলে দেয়। এরপর এমা তার ক্যামেরার মধ্যে কায়ের সাথে তার ছবি দেখতে পায়, যেগুলো সে তার সঙ্গে পিক করেছিল। তখন এমার মাথার মধ্যে আর একটা আইডিয়া চলে আসে। এমা তখন ওই ছবিগুলো মাইককে নিয়ে দেখায়, আর মাইককে বলে সে আমাকে ধোঁকা দিয়েছে। প্রথমত আমাকে বিয়ে করার আশা দিয়ে থাইল্যান্ড থেকে এখানে এনেছে, আর সে বিয়ের দিন ওইখান থেকে চলে যায়। তখন মাইক বলে, আমি তাকে চিনি, আর সে আমার অনেক ভালো বন্ধু। আমি জানি সে কোনোদিনও এমন কাজ করতে পারে না। তখন এমা তার কান্না করার অ্যাক্টিং শুরু করে দেয় যে কাই আমাকে অন্য একটা মেয়ের জন্য ছেড়ে দিয়েছে। আমার কাছে এখন শুধু ফ্লাইটের টিকিটই আছে, আর এই 3 দিনে আমি কোথায় থাকবো আর কী বা খাবো? তখন মাইক বুঝতে পারছিল না যে এসব কি চলছে। এমা বলে, আমি থাইল্যান্ডে ফিরে গিয়ে তোমার ফ্রেন্ডের বিরুদ্ধে কমপ্লেন করব। তখন তার সকল ক্যারিয়ার খারাপ হয়ে যাবে, আর আমি কত বড় স্টুপিড যে তার মতো চিটারের প্রেমে পড়েছি। মাইক এমার নাটক দেখে তাকে টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তাই সে একটা এগ্রিমেন্ট রাখে আর বলে, তোমাকে আমার সাথে একটা কন্ট্রাক্টে সই করতে হবে। টাকা পাওয়ার পরে তুমি আমার ফ্রেন্ড কায়ের লাইফে ডিস্টার্ব করবে না।
এমা এটিতে রাজি হয়ে যায় এবং সে সই করে দেয়। মাইক তখন এমাকে তার কন্ট্যাক্ট নাম্বার লিখে দিতে বলে। এটা শুনে এমা অবাক হয়ে যায়। মাইক বলে, তুমি যদি কোনো কিছু উল্টাপাল্টা করো তাই তোমার কন্ট্যাক্ট নাম্বার এখানে থাকা দরকার। এটা শোনার পর এমা তার কন্ট্যাক্ট নাম্বার লিখে দেয়। এরপর মাইক এমাকে বলে, তুমি আমার ফ্রেন্ডের থেকে দূরে থেকো। এমা বলে, প্রমিস, আমি তার থেকে অনেক দূরে থাকবো। তখন মাইক এমাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এমার কাছে অনেক খারাপ লাগছিল মাইককে মিথ্যা কথা বলে তার থেকে টাকা নেওয়ার জন্য। এমার ডিসিশন নিয়েছে থাইল্যান্ডে ফিরে যাওয়ার পরে সে মাইকের সব টাকাগুলো ফেরত দিয়ে দেবে। এরপর আমরা দেখতে পাই এমা তার কোরিয়া ট্রিপ শেষ করে বাসায় ফিরে আসে। বাসায় ফেরার পর সে দেখে যে তার বাসার মধ্যে তার নিজের কোনো জিনিসপত্র ছিল না। এরপর সে ওমকে কল করে, কিন্তু সে কিছুতেই এমার কলটি রিসিভ করে না। এজন্য এমা ফিয়াওয়ের বাসায় যায় আর ওম কোথায় আছে সেটা জানার জন্য। এমা গিয়ে জানতে পারে যে ফিয়াও আর ওম অন্য একটা জায়গায় শিফট হয়ে গিয়েছে। আর এটার সাথে এটাও সে জানতে পেরেছে যে তারা একটা ফ্ল্যাট পেয়েছে, যার জন্য তারা অনেক বেশি খুশি ছিল। এসব কিছু শোনার পর এমা বুঝতে পারে যে ওম আর ফিয়াও একসাথে মিলে তাকে ধোঁকা দিয়েছে। পরদিন সকালে এমা আর একটা শকিং নিউজ শুনতে পারে। সে বিল্ডারের কাছ থেকে জানতে পারে যে তার বাড়িটি একটা লোকের কাছে বিক্রি করে দিয়েছে, তাই তাকে 1 সপ্তাহের মধ্যে বাড়িটি খালি করে দিতে হবে, কারণ এই বাড়িটির নতুন ওনার 1 সপ্তাহের মধ্যে এই বাড়িতে শিফট হবে। এমা এসব কিছু শুনে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। এর পরের সিনে দেখতে পাই মাইক মান্তার সাথে দেখা করতে যায় এবং তাকে ডিনারের জন্য অফার করে। ঠিক তখনই মিন্তার কাছে কায়ের কল আসে। তখন কাই মিন্তাকে ডিনারের জন্য অফার করছিল। মিন্তা কায়ের অফারে হ্যাঁ বলে দেয়। এটা শুনে মাইক অনেক বেশি রেগে যায় এবং ওখান থেকে বেরিয়ে আসে, কারণ মাইক যখন মিন্তাকে জিজ্ঞাসা করেছিল মিন্তা তখন তাকে নিষেধ করেছিল। আর ঠিক ওই সময় মাইকের কায়ের আগের গার্লফ্রেন্ড এমার কথা মনে পড়ে। তখন মাইক এমাকে কল করে। এমা তখন জিজ্ঞাসা করে, তুমি কে? মাইক বলে, আমি সেই যে তোমাকে কোরিয়ায় টাকা ধার দিয়েছিল। তখন এমার সব কিছু মনে পড়ে যায়। মাইক এমাকে একটি দোকানে দেখা করতে ডাকে। এটা শুনে এমা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল মাইক হয়তো জেনে গিয়েছে যে সে মিথ্যা বলে টাকা নিয়েছে, তাই সে তাকে জেলে পাঠিয়ে দেবে। এরপর আমরা দেখতে পাই এমা দোকানের বাইরে মাইকের জন্য অপেক্ষা করছিল। মাইক তখন ওখানে আসে এবং এমাকে তার গাড়ির মধ্যে বসতে বলে। মাইক এমাকে বলে, আজকে রাতে তোমাকে আমার সঙ্গে ডিনারে যেতে হবে। এমা তখন বলে, আমি তোমার সঙ্গে ডিনারে কেন যাব? মাইক তখন বলে, তুমি ভুলে যাবে না যে আমি তোমার জন্য কোরিয়াতে কি করেছিলাম? এমা বলে, তুমি আমাকে জোর করছো, কারণ তোমার উচিত ছিল আমাকে আগে জিজ্ঞাসা করা যে আজ রাতে আমি তোমার সাথে ডিনারে যেতে চাই কি না। মাইক বলে, ঠিক আছে, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আজকে রাতে আমার সঙ্গে ডিনারে যাবে? মাইক এই কথা বলে এমার কোনো উত্তর না জেনেই তাকে কিছু টাকা দেয় এবং তাকে একটা সুন্দর ড্রেস কিনে আজকে রাত্রে ডিনারের জন্য তৈরি হতে বলে। আর এই সময় এমাকে সে ডিনারের জন্য বিলও আনতে বলে, কারণ মাইকের এমার উপরে বিশ্বাস ছিল না। সন্ধ্যাবেলায় মাইক এমাকে পিক করতে আসে। তখন মাইক এমাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এমাকে আজকে অনেক সুন্দর লাগছিল। এমা বলে, আমাকে বিউটিফুল দেখা যাচ্ছে, তাই না? মাইক তখন বলে, স্বপ্ন দেখা বন্ধ করো। এমা মাইককে বিল দেয় আর যে টাকাগুলো বেঁচেছিল এগুলো ফেরত দেয়। আর সে মাইককে বলে দেয়, এই টাকাগুলো আমার পক্ষ থেকে, তুমি ট্রিট হিসেবে নিয়ে নাও। তখন মাইকের এমার অ্যাটিটিউড দেখে অনেক রাগ হয়। এরপর মাইক এমাকে নিয়ে রেস্টুরেন্টের কাছে পৌঁছায়। এমা মাইককে প্রশ্ন করে, তুমি আমাকে ডিনারের জন্য কেন এনেছো? মাইক বলে, কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপর মাইক এবং এমা রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। সেখানে পৌঁছানোর পর মাইক মান্তা আর কায়ের জন্য অপেক্ষা করছিল।
মাইক অনেক বেশি এক্সাইটেড ছিল যে কাই এমাকে দেখে অনেক শক হয়ে যাবে, কিন্তু কাই যখন ওখানে আসে সে তখন এমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এটা দেখে মাইক তো শক হয়ে যায়। তখন এমা মাইককে দেখে ভয় পায়, কারণ মাইক এখন সত্যটা জেনে যাবে। মাইক কায়ের থেকে জানতে পারে যে তাদের দুজনের দেখা হয়েছিল কোরিয়াতে। এরপর মাইক বুঝতে পারে যে এমা তাকে বোকা বানিয়ে তার থেকে টাকা নিয়েছে। মাইক তখন অনেক রাগান্বিত চোখে এমার দিকে তাকাচ্ছিল। এমা তখন মাইককে দেখে অনেক ভয় পেয়ে যায়, ফলে সে খাবার খেতেও পারছিল না। মাইক তখন এমাকে মেসেজ করে বলে, তুমি একজন ধোঁকাবাজ। এমা বলে, আমি কোনো ধোঁকাবাজ না, এমনটা করা আমার জন্য খুব বেশি দরকার ছিল, আর তুমি এটা বোঝার চেষ্টা করনি। মিন্তা তখন মাইককে বলে, তুমি মোবাইলের মধ্যে রেগে কি দেখছো? তখন মাইক বলে, একজন আমাকে ধোঁকা দিয়েছে আর আমি তাকে শাস্তি দিতে চাই। এমা তখন ভয় পেয়ে যায় আর সে এই টপিকটা বদলে ফেলে। এমা বলে, খাবারগুলো অনেক বেশি টেস্টি হয়েছে। ডিনারের পর মাইক এমাকে টেনে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল। এমা মাইককে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মাইক তখন বলে, পুলিশ স্টেশনে। আর তোমাকে কোথায় বা নিয়ে যাব? এমা বলে, আসলে আমাকে কেউ ফাঁসিয়েছিল। তখন মাইক বলে, বাহ, এটা তো খুব ভালো কথা, আমাকে তুমি বোকা বানিয়েছ। চলো আমরা দুজন পুলিশ স্টেশনে চলে যাই রিপোর্ট লেখানোর জন্য। আর আইডিয়াটা তোমার কাছে কেমন লেগেছে? তখন এমা বলে, আমাকে আমার সিস্টার বোকা বানিয়েছে। সে আমাকে কোরিয়ায় পাঠিয়ে আমার বাড়িটাকে বিক্রি করে দিয়েছে। মাইক বলে, তুমি এখন এটাও বলবে যে তোমার কাছে থাকার জায়গাটাও নেই? এমা বলে, হ্যাঁ। মাইক বলে, তোমাকে বিশ্বাস আমি আর করব না, কারণ তুমি তো শুধু আমাকে বোকা বানাচ্ছ। আজ আমি তোমাকে পুলিশ স্টেশনে নিয়েই ছাড়বো। এমা বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমাকে ভয় পাই না। তুমিও তো আমাকে কন্ট্রাক্টে সই করিয়েছ আর বলেছ তোমার ফ্রেন্ডের থেকে দূরে থাকতে, অথচ আজকে তো তুমি তাকে ফাঁসানোর জন্যই আমাকে এখানে ডেকেছ। এটা তো অনেক বেশি কনফিউজ। তুমি আমার নামে কি রিপোর্ট করবে? বরং আমি তোমার নামে ফ্যান ক্লাবে এই ব্যাপারে বলে দেব যে তুমি কিভাবে একটা সরল মেয়েকে বিরক্ত করছো। তো এখন তুমি একবার চিন্তা করো যে এই কথা শোনার পর তোমার ফ্যানেরা তোমার সম্পর্কে কি ভাববে, আর তোমার সিঙ্গার ক্যারিয়ার পুরোই শেষ হয়ে যাবে। এগুলো শুনে মাইক অনেক বেশি রেগে যায় এবং এমাকে চুপ করতে বলে। মাইক বলে, প্রথমে তো তুমি ভুল করেছো, আবার আমার সঙ্গে ইয়ার্কি করছো। ও আচ্ছা, আমি ফেমাস আর এর জন্যই কি তুমি আমার অ্যাডভান্টেজ নিতে চাও? এমা তখন ওখান থেকে চলে যাচ্ছিল এবং যাওয়ার সময় মাইককে বলে, দ্বিতীয়বার তুমি তোমার চেহারাটা আমাকে আর দেখাবে না। এরপর আমরা দেখতে পাই মাইকের সব জিনিসপত্র এমার বাড়িতে আনা হচ্ছিল। এমা ওই সময় একজন ওয়ার্কারকে জিজ্ঞাসা করে যে এই ঘরের ওনার কবে এই ঘরে শিফট হবে। ওয়ার্কার বলে, আমি এই ব্যাপারে জানি না। এমা তখন রেগে যায় এবং তাই সে শব্দ করে তাদেরকে বিরক্ত করছিল। তখন মাইক সেখানে এসে পড়ে আর তারা একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায়। মাইক এমাকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাসার মধ্যে কি করছো? এমা বলে, এটা আমার বাসা। মাইক বলে, এটা আমি কিনেছি, তাহলে এই বাসাটা তোমার কিভাবে হলো? আর তুমি আমার ফ্রেন্ডও না যে এসব জায়গায় তুমি আমাকে ফলো করছো। এমা বলে, তুমি কি পাগল নাকি? আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমার ফ্যান না, তাহলে তুমি কেন সবসময় অন্যের জিনিসকে নিজের বলো? যে এটা আমার ফ্রেন্ড, এটা আমার ঘর, এগুলো করা কি তোমার শখ? এরপর মাইক এমাকে সতর্ক করে বলে, এই আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি যে এটা আমার বাড়ি। তখন এমা বুঝতে পারে এবং মাইককে বলে, এর মানে আমার সিস্টার এই বাড়িটা তোমার কাছেই বিক্রি করেছে। তখন মাইক বলে, আমি কি জানি, আর আমি তোমার সিস্টারকে চিনি না। আমি এই বাড়িটা একটা রিয়েল এস্টেট এজেন্সির কাছ থেকে কিনেছি। এরপর মাইক রিয়েল এস্টেট এজেন্সির সাথে যোগাযোগ করে জানতে পারে যে এমার সিস্টার ওম এই বাড়িটি এজেন্সির কাছে বিক্রি করেছে। তখন মাইক বুঝতে পারে যে এমা তাকে এত সময় সত্যি কথাই বলছিল। এরপর মাইক এমাকে বলে, এই বাড়িটা আমি লিগালি কিনেছি,
তাই তোমাকে বাড়ি থেকে চলে যেতে হবে। এবং এমার কাছে বাড়ির চাবি যায়, কিন্তু এমা কিছুতেই মাইককে চাবিটি দিতে চায় না। এজন্য মাইক চাবিওয়ালাকে ডেকে বাসার লকটাই পরিবর্তন করে দেয়। তখন এমা মাইককে রিকোয়েস্ট করে বলে, প্লিজ তুমি 1 সপ্তাহের জন্য আমাকে এখানে থাকতে দাও, আর এই সময়ের মধ্যে আমি একটা থাকার জায়গা খুঁজে নেব আর এখান থেকে চলে যাব। তখন মাইক বলে, আমার তোমার প্রতি দয়া হচ্ছে, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আর তোমাকে এখান থেকে চলে যেতেই হবে। মাইক বাসার লকটা চেঞ্জ করে দেয়। তবে মাইক যাওয়ার পরে এমা বাসার মধ্যে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লক চেঞ্জ হওয়ার কারণে সে বাসায় ঢুকতে পারে না। পরের দিন মাইক দেখতে পায় যে এমা বাড়ির বাইরে ঘুমাচ্ছিল। তখন মাইক এসে তাকে জাগায় এবং তাকে বাসা থেকে চলে যেতে বলে। এমা উঠে যাচ্ছিল, ঠিক তখনই সে অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে মাইক সঙ্গে সঙ্গে এমাকে ধরে ফেলে। এরপর সে এমার মাথায় হাত দিয়ে বুঝতে পারে যে তার গায়ে জ্বর উঠেছে। তাই সে এমাকে বাসার মধ্যে নিয়ে যায় এবং ওই দিন সে এমার অনেক সেবা যত্ন করে। পরের দিন সকালে এমা সুস্থ হয়ে যায়। তাই সে মাইক চলে যাওয়ার পরে মাইকের বাড়ি পুরোটাই ক্লিন করে। কিন্তু সন্ধ্যাবেলায় এমা মাইকের আসার শব্দ শুনে আবারও অসুস্থ হওয়ার অভিনয় করে। মাইক বাসার মধ্যে ঢুকে দেখতে পায় তার সমস্ত ঘর ক্লিন করা রয়েছে। এটা দেখে তার মনে মনে একটু সন্দেহ হয়। তাই সে এমাকে উঠতে বলে, কিন্তু এমা কিছুতেই ওঠে না। তখন মাইক এমার কানের মধ্যে জোরে চিৎকার করে, আর এই চিৎকার শুনে এমা ভয় পেয়ে উঠতে যায়। তখন মাইকের মাথার সাথে এমার মাথা ধাক্কা লাগে, আর এটা দেখে মাইক অনেক বেশি রেগে যায়। আর সে এমাকে বলে, এরকম হঠাৎ করে কে ওঠে? এমা বলে, তাহলে তুমি আমার কানের মধ্যে চিৎকার করছিলে কেন? তখন মাইক বলে, তুমি একদমই সুস্থ হয়ে গেছো, আর এমন লোক তো আমি এখনো দেখতে পাইনি যে অসুস্থ অবস্থায় তার বাসা ক্লিন করে। তুমি এরকম বুদ্ধি কোথায় পেয়েছো? তখন এমা বলে, অসুস্থ মানুষ কাজ করতে পারে না। মাইক বলে, আমি কিছুই জানি না, তুমি এখনই এখান থেকে বের হয়ে যাবে। এমা তখন অনেক দুঃখী হয়ে মাইকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তুমি কিভাবে একটা মেয়েকে এইভাবে বের করে দিতে পারো? মাইক বলে, আবারও শুরু হয়ে গেছো তোমার এই নাটক করা। তখন এমা মাইককে তার হাউসকিপার হিসেবে রাখতে বলে। ফলে মাইক তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ তার একজন হাউসকিপারের দরকার ছিল। এমা তখন মাইককে একটা কন্ট্রাক্ট করতে বলে, যাতে মাইক এমার কোনো বেনিফিট না উঠাতে পারে। মাইক বলে, আমি একদম শিওর কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার তোমার মতো ছোট হাইটওয়ালা মেয়েদের একদমই পছন্দ না। কিন্তু এমা তবুও মাইককে কন্ট্রাক্টের মধ্যে সই করতে বলে। এরপর তারা দুজনই কন্ট্রাক্টের ভিতরে সই করে। পরের দিন মাইক এমাকে তার বাসার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে বলে এবং বলে, আমি যেন এসে কোথাও কোনো ময়লা না দেখতে পাই। এরপর মাইক মিন্তার সাথে ডিনারে যায়। মাইক রেস্টুরেন্টের মধ্যে বসে মিন্তার জন্য অপেক্ষা করছিল। আজ মাইক অনেক বেশি খুশি ছিল, কারণ আজ সে মিন্তাকে প্রপোজ করবে। ঠিক তখনই মাইকের ফোনে একটা মেসেজ আসে, যেটা মিন্তা তাকে পাঠিয়েছিল। মিন্তা বলে, আজকে আমি আসতে পারবো না। তখন মাইক বুঝে যায় যে মিন্তা আজ কায়ের সঙ্গে ডিনারে গিয়েছে। তখন মাইকের অনেক বেশি রাগ ওঠে। তাই সে বাসায় এসে এমার সব জিনিসগুলো ফেলে দেয় আর তার উপরে রাগ দেখাতে থাকে। তখন এমার কাছে মাইককে অনেক বিরক্তিকর মনে হচ্ছিল। অন্যদিকে দেখা যায় কায়ের রেস্টুরেন্টে মিন্তাকে একা রেখে চলে যায়। তখন মিন্তার অনেক খারাপ লাগে, কারণ সে কায়ের জন্যই মাইককে হার্ট করেছিল। তবুও কায় তাকে কোনো অ্যাটেনশনই দেয় না, আর সে তার ফিলিংসের ব্যাপারে একদমই ভাবে না। এর পরের দিন সকালে এমা মাইকের জন্য ব্রেকফাস্ট তৈরি করে, কিন্তু মাইকের কাছে ওই খাবারটা পছন্দ হয় না। তাই সে এমাকে আবারও ব্রেকফাস্ট তৈরি করতে বলে। এ কথা শুনে এমার অনেক রাগ হয় এবং সে মনে মনে বলে, কেন চুপচাপ করে সে এই খাবারগুলো খেতে পারছে না? এত বেশি নাটক করার কী বা দরকার আছে? তবুও এমা তার জন্য আবারও ব্রেকফাস্ট তৈরি করে।
ঠিক তখনই মাইক নিউজ পেপার হাতে নিয়ে একটা নিউজ দেখে অবাক হয়ে যায়, যে নিউজটা মাইককে নিয়ে লেখা ছিল। মাইক গতকাল রাতে একটা মেয়ের জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। তার মানে মাইক একটি মেয়ের সাথে ডেট করছে। এটা দেখে মাইক অনেক বেশি রেগে যায় এবং ব্রেকফাস্ট না করে চলে যায়। মাইক তার ম্যানেজারের থেকে মিডিয়াতে ইন্টারভিউ দিতে যায়। মাইক মিডিয়ার সামনে গিয়ে বলে, এমন কিছুই নয়, আমি তো ফ্যামিলির সাথে রেস্টুরেন্টে ডিনার রেখেছিলাম। এরপর মাইক মিন্তার সাথে দেখা করতে চায়। মিন্তা মাইককে বলে, আমি কাইকে পছন্দ করি, কিন্তু কাই একদমই আমার প্রতি ইন্টারেস্ট দেখায় না। তখন মাইক বলে, তুমি একটা স্টুপিড, যে তোমাকে ভালোবাসে না, তুমি তার কাছ থেকে ভালোবাসা পেতে চাও। এরপর মাইক যখন গাড়িতে আসছিল তখন তারও মনে হচ্ছিল যে সে নিজেও একটা পাগল, কারণ সে মিন্তাকে ভালোবাসে আর মিন্তা তার ভালোবাসা বোঝেও না। সে তাকে চায় না, সে শুধু কাইকেই চায়। এদিকে দেখা যায় এমা তার নোবেলটাকে একজন এডিটরের কাছে শেয়ার করতে চায়, কিন্তু এডিটর এমার নোবেলটা নিজের করে দেখিয়ে দেয়, আর এই কারণে এমা অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপর এমা দেরিতে বাসায় ফেরার কারণে মাইকের কাছে গিয়ে ক্ষমা চায়। তখন মাইক এমাকে প্রশ্ন করে, তুমি কোথায় ছিলে? তখন এমা বলে, আমি একজন পাবলিশিয়ানের কাছে গিয়েছিলাম আমার এই নোবেলটাকে সেল করতে, কিন্তু উনি ওই নোবেলটা রিজেক্ট করে দিয়েছেন আর বলেছে যে এই নোবেলের ভিতরে অনেকগুলো ভুল আছে। মাইক তখন নোবেলটা দেখতে চায়, তখন এমা তাকে দেখিয়ে দেয়। মাইক এমার নোবেল দেখে তার ভুলগুলো দেখিয়ে দেয় আর ওই ভুলগুলো ঠিক করতে বলে। তখন মাইকের কাছেও খুবই ভালো লাগে। পরের দিন সকালে মাইক আবারও এমাকে বিরক্ত করতে লাগে। এমা তার বাসার মধ্যে এত কাজ দেখে বলে, তুমি আমার বাসাটাকে একদম গ্রিন হাউস বানিয়ে রেখেছো। মাইক তখন বলে, কি বলছো? তোমার ঘর? এটা তো এখন আমার ঘর। তখন এমার মনে পড়ে যে এটা তো আসলে মাইকেরই ঘর। তখন এমা কিছু একটা ভাবতে থাকে। এমা মনে মনে ভাবে, মাইক যদি তার হাউসকিপার হতো তাহলে সে মাইককে দিয়ে অনেক খাটাতো। এটা ভেবে সে মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল। তখন মাইক বলে, তুমি মনে মনে কি চিন্তা করছো? এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সব ক্লিন করো। এমা বলে, আমার আজ শেষ হয়ে গিয়েছে। তখন মাইক পুরোটা ঘর চেক করে। তখন দেখা যায় মাইক ইচ্ছা করে এমাকে বকা দিয়ে বলে, দেখো তুমি ভালোভাবে এখনো ক্লিন করনি, সব জায়গায় ময়লা পড়ে আছে। আর এসব শুনে এমা অনেক বেশি রেগে যায়। তখন মাইক বলে, উপরে সব কিছু ভালোভাবে পরিষ্কার করবে। এমা বলে, আমি যদি চেয়ার দিয়েও পরিষ্কার করতে চাই তবুও ওই উপরের জায়গায় আমার হাত পৌঁছাবে না। তখন মাইক বলে, ঠিকই বলেছ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার হাইট অনেক বেশি ছোট। 2 চেয়ার দিয়ে কি হবে? যদি 4টা দেয়ালও লাগিয়ে দাও তবুও কাজ হবে না। তুমি তোমার হাত ওই উপরে কিছুতেই পৌঁছাতে পারবে না। মাইকের এই কথাগুলো শুনে এমা অনেক বেশি রেগে যায়, কিন্তু সে আবারও পরিষ্কার করতে লেগে পড়ে। এমা যখন তার ঘর পরিষ্কার করছিল তখন সে একটা রিং পায়, যেটা মাইক মিন্তার জন্য কিনেছিল। মাইক এটা দেখে অনেক বেশি চিৎকার করে এবং এমার থেকে ওই রিংটা নিয়ে নেয়। এরপর দেখা যায় কাই মাইককে একটা পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট কার্ড পাঠায়। তখন এমা এই ইভেন্টে মাইকের সাথে যেতে চায়, যাতে সে ওখানে কিছু পাবলিশিয়ানদের সাথে দেখা করতে পারে এবং তাদেরকে তার নোবেলটাও দেখাতে পারে। কিন্তু মাইক এমাকে তার সাথে নিতে চায় না। ঠিক তখনই সেখানে মাইকের অ্যাসিস্ট্যান্ট আসে আর এটা দেখে মাইক এমাকে লুকাতে বলে। তখন এমা বলে, আমি তখনই লুকাবো যখন তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে রাজি হবে। কিন্তু মাইকের ওই একটাই কথা ছিল যে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব না। তবে এমা চালাক ছিল, তাই মাইক এমার সাথে কথায় হেরে যায় এবং অবশেষে তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। এরপর মাইক এমাকে তার বাড়ির কিচেনের ড্রয়ারের মধ্যে লুকাতে বলে। এরপর মাইকের অ্যাসিস্ট্যান্ট তার সাথে দেখা করে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, তোমাকে আর মিন্তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা হচ্ছে, এজন্যই ম্যানেজার তোমাদেরকে কিছুদিন বাইরে বের হতে নিষেধ করেছে। তখন মাইক বলে, আমি কাইকে কথা দিয়েছি,
তাই আমাকে পার্টিতে যেতেই হবে, আর আমি রিপোর্টারগুলোকে সামলে নেব। এজন্য চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর মাইক এমাকে কিচেনের ড্রয়ার থেকে বের করে। এমা বলে, আমি তোমাকে সাহায্য করেছি, তাই তুমি তোমার প্রমিসটা ভুলবে না। তখন মাইক বলে, ঠিক আছে, তবে আমরা দুজন আলাদা আলাদাই যাব। এমা বলে, ঠিক আছে। এর পরের দিন দেখা যায় মাইক এবং এমা একসাথে গাড়িতে করে ইভেন্টে পৌঁছায়, এবং ইভেন্টে পৌঁছেই দুজনে আলাদা আলাদা ভিতরে চলে যায়। তখন আমরা দেখতে পাই রিপোর্টাররা মাইককে জিজ্ঞাসা করছিল, আপনার আর মিন্তার মাঝে কি কোনো সম্পর্ক আছে? তখন মাইক বলে, আমি আর মিন্তা শুধুমাত্র জাস্ট ফ্রেন্ড। এদিকে এমা পার্টির ভিতরে কাইকে দেখতে পায়। তখন এমা কাইকে জিজ্ঞাসা করে, তোমার কোম্পানির মধ্যে কি কোনো স্ক্রিপ্ট রাইটারের প্রয়োজন আছে? তখন কাই বলে, তুমি আমাকে কিছু স্যাম্পল শেয়ার করে দিও, এটা দেখেই আমি সিদ্ধান্ত নেব। তো যখন কাই আর এমা একসাথে কথা বলছিল, তখন মিন্তা এসে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে, এবং মিন্তা ইনডাইরেক্টলি তার সব রাগ কায়ের উপরই ঝাড়তে থাকে। কাই বলে, কি হয়েছে, তুমি হঠাৎ করে এত রেগে গেছো কেন? তখন মিন্তা বলে, আমি তোমাকে পছন্দ করি। তবে এই কথা শুনে কাই বলে, তুমি আর মাইক আমার বেস্ট ফ্রেন্ড, আর মাইক তোমাকে পছন্দ করে, এর জন্য আমি তোমাকে পছন্দ করতে পারবো না। এই কথা শুনে মিন্তা অনেক রেগে যায়, এবং সে মনে করে এই মাইকের জন্যই কাই তাকে পছন্দ করছে না। আর এজন্য মিন্তা রিপোর্টারদের সামনে মাইকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? কাই তখন মিন্তাকে থামাচ্ছিল, আর এটা দেখে মাইক অনেক বেশি রেগে যায়, এবং সে সবার সামনে বলে, আমি এমাকে পছন্দ করি, আর আমি তাকেই বিয়ে করব। এটা সবাইকে বিশ্বাস করানোর জন্যই মাইক সবার সামনেই এমাকে কিস করে। এটা দেখে কাই অনেক বেশি অবাক হয়ে যায়। বাসায় আসার পর এমা মাইকের ওপর অনেক রেগে যায়, আর তাকে বলে, তুমি আজকে এসব কি করেছো? তোমার মাথা কি ঠিক আছে? তখন মাইক বলে, আমি এসব কিছুই ভেবে বলেছি। এসব শুনে এমা রেগে গিয়ে মাইককে একটা চড় মারে, আর তাকে বলে, তুমি তোমার জীবনের সমস্যাগুলোর মধ্যে আমাকে টেনে আনছো, আর তোমার সমস্যাগুলো তুমি নিজেই হ্যান্ডেল করো। এদিকে এসব নিউজ চ্যানেলরা মাইক এবং এমার বিয়ের নিউজ সব জায়গায় ছড়িয়ে দেয়। এমার সিস্টার ওম এই নিউজটা শোনে। পরের দিন সকালে মাইক এমাকে একটি অফার দেয়। মাইক এমাকে বলে, তুমি যদি 2 বছর পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করো, তাহলে এই বাড়িটা আমি তোমাকে ফিরিয়ে দেব। এই কথা শুনে এমা বলে, আমি তোমাকে যা ভেবেছিলাম তার থেকেও তুমি বেশি পাগল। তুমি তোমার রেপুটেশনের জন্য যে বাসাটা তুমি কয়েকদিন আগে কিনেছো, তাও তুমি হারানোর জন্য প্রস্তুত আছো। তখন মাইক বলে, আমি আমার টাকা এবং লাইফের সাথে যা কিছুই করব এটা আমার। যদি তুমি তোমার ঘরটা ফিরে পেতে চাও, তাহলে তোমাকে আমার কথায় রাজি হতে হবে। আর মাইক এমাকে ভাবার জন্য কিছু সময় দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই এমা কন্ট্যাক্ট ম্যারেজ করার জন্য রাজি হয়ে যায়। এমা মাইককে বলে, তুমি কখনোই আমাকে কিস করবে না, কারণ আমি তোমাকে একদমই পছন্দ করি না। এটা শুনে মাইক বলে, যদি এমন ব্যাপার হয় তাহলে আমি একদিন তোমাকে আমার প্রেমে ফেলে দেখাবো। তা শুনে এমা বলে, ওই দিনটা কখনোই আসবে না। মাইক বলে, ঠিক আছে, তাহলে আমরা একটা বাজি ধরি। আগামী 2 বছরে আমাদের দুজনের মধ্যে যে আগে অন্যের প্রেমে পড়বে, তাহলে অপরজন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারবে। এখন এই কথায় এমাও রাজি হয়ে যায়, কারণ তারা দুজনেই মনে করছিল তারা কোনোদিনও একে অপরের প্রেমে পড়বে না। আর তারা দুজনই একে অপরের কন্ডিশনের কথা ভেবে সই করে দেয়। এরপরে আমরা দেখতে পাই মাইক এমার সাথে কনফারেন্স মিটিংয়ে অ্যাটেন্ড করে। সেখানে এমা অনেক বেশি লোকজন দেখে নার্ভাস হয়ে পড়ে। তখন মাইক তাকে সামলায়। তারপর তারা দুজনে মিলে একসাথে ইন্টারভিউ দেয়। এরপর সবাইকে দেখানোর জন্যই মাইক এমাকে কিস করে। আর রিপোর্টারদের জোরাজোরির কারণে এমা মাইককে কিস করতে রাজি হয়। এরপর রিপোর্টাররা জিজ্ঞেস করে, আপনারা দুজন কবে বিয়ে করবেন? তখন মাইক বলে, অনেক তাড়াতাড়ি, তখন আপনারাও জেনে যাবেন। এদিকে আমরা দেখতে পাই মাইকের দাদি আর তার মা মাইকের এই ইন্টারভিউ টিভিতে দেখে ফেলে। দাদি তখন এমার সাথে দেখা করতে চায়।
এরপর মাইকের মা এমাকে তার দাদির সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। দাদির কাছে এমাকে খুব ভালো লাগে। ঠিক তখনই এমার কাছে মাইকের ফোন আসে। মাইক জিজ্ঞাসা করে, তুমি কোথায়? তখন এমা বলে, তোমার বাড়িতে। আর এ কথা শুনে মাইক অনেক অবাক হয়ে যায়। এরপর মাইক তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে আসে। এরপর সে তার দাদির রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু তার দাদি তার উপর অনেক রেগে থাকে, কারণ ওনাকে মাইকের বিয়ের ব্যাপারে না বলার জন্য। মাইক তখন তাদের কাছে ক্ষমা চায় আর বলে, এসব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমি আপনাকে এমার সাথে দেখা করাতে চাচ্ছিলাম। দাদি তখন মাইককে বলে তাদের বিয়েটা বাসার মধ্যেই করতে, কিন্তু মাইক তাদের নিষেধ করে, কারণ তার সম্পর্কটা তার বাবার সাথে ঠিক ছিল না। ঠিক ওই সময় মাইকের বাবাও সেখানে চলে আসে, আর তার বাবাকে দেখে মাইক এমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর এমা মাইককে বলে, আমার কাছে তোমার বাবাকে অনেক ভালো মানুষ মনে হয়েছে। তখন মাইক বলে, তুমি ওনাকে চেনো না, তোমাকে কে বলেছে আমার ফ্যামিলির মতো ইন্টারফেয়ার করতে? তখন এমা বলে, তোমার মা নিজেই আমাকে ওখানে নিয়ে গিয়েছিলেন, আমি তো নিজের ইচ্ছাতে ওইখানে যাইনি। এইটা শুনে মাইক অনেক বেশি রেগে যায় এবং গাড়ি থামিয়ে এমাকে গাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এমা বলে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তখন মাইক জোর করে এমাকে গাড়ি থেকেই বার করে দেয়। এমা মাইককে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু মাইক তার কথা কোনো মতেই শোনে না। তাকে হাইওয়ের মধ্যে রেখে মাইক সেখান থেকে চলে যায়। এরপর ওখান থেকে যাওয়ার পরে এমার জন্য মাইকের অনেক চিন্তা হচ্ছিল। তখন সে আবারও গাড়ি নিয়ে সেখানে ব্যাক করে, কিন্তু এসে দেখতে পায় এমা আর সেখানে নেই। তখন মাইক এমাকে ফোন করে, কিন্তু এমা মাইকের ফোন রিসিভ করে না। এদিকে দেখা যায় এমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় তার বোন ওম ও ফিয়াও সেখানে চলে আসে, কারণ তারা গিল্টি ফিল করছিল যেটা তারা এমার সাথে করেছিল। এরপর তারা এমাকে বাড়ির মধ্যে নিয়ে আসে এবং এমাকে সবকিছু খুলে বলে। ওম এমাকে বলে, আসলে আমার কিছু টাকার প্রয়োজন ছিল, যার জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এদিকে দেখা যায় মাইক বাসায় আসার পর দেখতে পায় এমা এখনো বাসায় পৌঁছায়নি, তাই সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। এদিকে এমা ওমকে বলে দেয় যে সে মাইকের সাথে ফেক ম্যারেজ করেছে, এটা রিয়েল না। ওটা শোনা মাত্রই ওম অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ওম বলে, তুমি কি মাইককে পছন্দ করো? এমা তখন বলে, একদমই না, কে তাকে পছন্দ করবে? সে আমাকে একা মাঝ রাস্তায় রেখে সেখান থেকে চলে গেছে, আর আমি ফিরেও ওখানে যাব না। তখন ওম বলে, ঠিক আছে, তুমি আমাদের সাথেই থাকতে পারো। অন্যদিকে মাইক অনেক বেশি চিন্তিত ছিল, আর সে ভাবছিল এমা এখন কোথায় যেতে পারে। পরের দিন সকালে এমার কাছে মাইকের মায়ের কল আসে, আর সে তাকে দেখা করতে বলে। মাইকের মা বলে, মাইক আর তার বাবার মধ্যে কিছু ঝামেলা চলছে, তাই সে তার বাবাকে তার বিয়ের মধ্যে কোনোদিনও ইনভাইট করবে না। তাই তোমাকে দিয়েই ইনভাইট করা দরকার, কারণ আমি চাই ফিউচারে যাতে মাইককে তার বাবা এই ব্যাপারটা নিয়ে কখনোই রিগ্রেট না করে। আমি চাই তুমি মাইককে রাজি করিয়ে এই বিয়েটা দাদির বাড়িতেই করো। এরপর এমা মাইকের মায়ের সাথে দেখা করার পর তার বাবার সাথে দেখা করতে যায়। এমা তার পক্ষ থেকে মাইকের বাবাকে তার বিয়ের মধ্যে আসতে ইনভাইট করে। এমা বলে, আমার কোনো আত্মীয় নেই, তাই আমি চাই যে আপনিও ওইখানে আমার পক্ষ থেকে আমার আত্মীয় হিসেবেই আসবেন। তখন মাইকের বাবাও এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বলে, তুমি কি এই ব্যাপারে মাইকের সাথে কথা বলেছো? এমা বলে, আমি মাইকের সাথে কথা বলে নেব, কিন্তু আপনাকে আমাদের বিয়ের মধ্যে আসতেই হবে। বাবা বলে, আমি আসব। এরপর এমা মাইকের বাসায় আবারও ফিরে আসে। মাইক এমাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি আমার কলগুলো কেন ধরছিলে না? এমা মাইককে বলে, তুমি যদি এরপর আমাকে মাঝ রাস্তায় একা ছেড়ে আসো, দ্বিতীয়বার আমি আর কোনোদিনও ফিরে আসব না। মাইকের এই বিষয়টার জন্য অনেক খারাপ লাগে, তাই সে এমার কাছে ক্ষমা চায়। এরপরে এমা মাইককে বলে, আমাদের বিয়ে তোমার দাদির বাড়িতেই হবে, যদি ওখানে না হয় তাহলে আমি তোমাকে কোনো মতেই বিয়ে করব না। এমা এই কথা বলে সেখান থেকে চলে যায়।
তখন মাইক আর কিছু বলতেই পারে না। তো পরের দিন মাইক আর এমার বিয়ে ছিল, তাই তারা দুজন অনেক বেশি নার্ভাস ছিল। ওই দিন রাতটা তারা কোনোভাবে পার করলো। পরের দিন মাইক আর এমা বিয়ে করে নিল। বিয়ের পর তারা হানিমুনে কোরিয়াতে যায়। এরপরে আমরা দেখতে পাই এমা আর মাইক সেখানে একটা হোটেলে পৌঁছায়। হোটেলটা এমার কাছে খুবই পছন্দ হয়, তাই সে এক্সাইটেড হয়ে মাইককে একটা ছবি তুলে দিতে বলে। মাইক তখন এমার উপর চিৎকার করে বলে, এখানে আমরা সত্যিকারের হানিমুন করতে আসিনি। এ কথা শোনার পর এমা অনেক রেগে যায়। সে বলে, তো কি হয়েছে, ছবি তো আমরা নিতেই পারি। কিন্তু মাইক তার কথা শোনে না আর রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন বসে বসে তাদের সময় কাটছিল না। তখন মাইক এমাকে বলে, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? এমা তখন তার সাথে যেতে চাইছিল, তাই সে বলে, ঠিক আছে, আমি তোমাকে কোম্পানি দেব। মাইক বলে, তুমি হেসে বললে আমি তোমাকে নিয়ে যাব। এমা তখন জোর করে হাসে। এরপর মাইক তাকে সাথে নিয়ে যায়। এখানে তারা দুজন একসাথে সারাদিন ঘুরে বেড়ায় এবং অনেক এনজয় করে এবং রাতে ঘুমানোর জন্য অনেক ঝগড়া করে। ঝগড়া করতে করতে তারা এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন মাইক এমাকে বাইসাইকেলে চড়ার জন্য বাইরে নিয়ে যেতে বলে। এটা দেখে এমা বলে, সাইকেল কিভাবে চালাতে হয় তা আমি জানি না। তখন মাইক হাসে এবং বলে, তুমি এত বেশি স্টুপিড কিভাবে হতে পারো যে তুমি একটা সাইকেল পর্যন্ত চালাতে পারো না? এমা বলে, এতটা স্টুপিড বলার কি আছে? মাইক বলে, তুমি তো সত্যিই স্টুপিড। তখন এমা অনেক রেগে যায় আর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মাইক এমাকে সাইকেল চালানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু এমা শিখতেই পারছিল না। এরপর হঠাৎ করে এমা সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পায়। তখন মাইক তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয় আর এটা দেখে এমা অনেক বেশি অবাক হয় যে মাইক তার জন্য চিন্তা করছে। পরের সিনে তারা যখন তাদের সুইট হানিমুন কাটিয়ে বাসায় আসে, বাসায় আসার পর মাইক এমাকে তার জন্য খাবার বানাতে বলে। এমা খাবার তৈরি করে, কিন্তু মাইকের এই খাবারগুলো একদমই পছন্দ হয় না। মাইক বলে, এগুলো তুমি কি বানিয়েছো? এমা তখন বলে, যে জিনিসগুলো কিনে রাখা হয়েছিল ওইটা দিয়েই বানিয়ে দিয়েছি। মাইক বলে, তুমি একজন হাউসওয়াইফ আর ওটা তোমার ডিউটি যে বাসার মধ্যে সকল খাবার জিনিস থাকা দরকার। তখন এমা বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো আমরা সবেমাত্র কোরিয়া থেকে ফিরে এসেছি। এরপর মাইক রেগে যায় আর খাবারগুলো ফেলতেই চায়, কিন্তু এমা তাকে থামিয়ে দেয়, কিন্তু মাইক থামে না আর খাবারগুলোকে ফেলে দেয়। এমার এটা দেখে মাইকের উপর অনেক বেশি রাগ উঠে যায়। এমা বলে, জিনিসপত্র ফেলা বন্ধ করো, এটা কোনো ভালো ব্যাপার না। মাইক বলে, তুমি কি আমার মা যে তুমি আমাকে লেকচার দিচ্ছ? এমা বলে, তোমার মা না, কিন্তু তোমার হাউসওয়াইফ। তুমি যদি কোনোভাবে জিনিসপত্র ফেলো তাহলে তো তোমাকে পরিষ্কার করতেই হবে। এরপর সে মাইককে ওয়ার্নিং দিয়ে বলে, পরের বার তুমি যদি এমন কিছু করো তাহলে এগুলো তুমিই পরিষ্কার করবে, বুঝেছো? মাইক তখন রেগে গিয়ে আরও জিনিসপত্র ফেলে দেয়। মাইক এর আগের দিনের রাগগুলোকে ওঠানোর জন্য পরের দিন এমার আরও কাজ বাড়িয়ে দেয়। এমা বলে, এত সব কাজ আমি করতে পারবো না। তখন মাইক বলে, বাড়িটার দাম তো তুমি জানো, তোমার কি মনে হয় 2 বছর তুমি কোনো কাজ না করেই এই বাড়িটা নিয়ে নেবে? এটা শোনার পর এমা কাজ করার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই এমা কাইকে তার নোবেলটা দেখাতে যায়। তার নোবেলটা পড়ে দেখার জন্য কাই তার থেকে কিছুটা সময় যায়। এরপর এমা যখন বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় যে মাইক তার জন্য একটা নতুন বাইসাইকেল কিনে এনেছে। এটা দেখে এমা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর মাইক এমাকে সাইকেল চালানো শেখাচ্ছিল। ফাইনালি এমা সাইকেল চালানো শিখে যায় এবং তারা অনেক বেশি খুশি হয়ে যায়। এমা খুশি হয় এজন্য যে বাইসাইকেল চালানো সে শিখে গেছে, আর মাইক এমাকে খুশি দেখে সেও খুশি হয়ে যায়। এরপর মিন্তা মাইকের সাথে দেখা করতে তার বাসায় আসে আর তার নতুন কালেকশনটা তাকে ট্রাই করতে বলে। মাইক বলে, আমি আর আগের মতো তোমার কাছে আসতে পারবো না। তখন মিন্তা বলে, কেন? তোমার তো বিয়ে হয়েছে, তুমি কি মারা গেছো নাকি? মাইক বলে, এটা আমি জানি, আর তুমি তোমার জন্য অন্য কাউকে খুঁজে নাও। মিন্তা বলে,
তুমি কি আমার জন্য এটা করতে পারবে না? মাইক বলে, এটা তুমি, এজন্যই আমি করব না। মাইকের কথা শুনে মিন্তা হার্ট হয়। এরপর আমরা দেখতে পাই মাইক তার ডান্স প্র্যাকটিস করার সময় ফ্লোরে পা মুচকে পড়ে যায়। তখন ডাক্তার মাইককে দেখে বলে 2 মাস তাকে রেস্ট করতে হবে। তখন মাইকের অ্যাসিস্ট্যান্ট এমাকে বলে মাইকের আগেও একবার ডান্স করার সময় পায়ের মধ্যে ফ্র্যাকচার হয়েছিল, আর কিছুদিন পরে মাইকের একটা শো আছে। এমা এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে যায়। এমা মাইককে বলে, আমি তোমার খেয়াল রাখবো, আর শোয়ের আগে তোমার পাটা ঠিক করে দেব। মাইক তো এমার উপর হাসছিল। এরপর মাইক এমাকে ডাকে আর তাকে ওয়াশরুমে নিয়ে যেতে বলে। এমা তাকে নিয়েই যাচ্ছিল। মাইক তখন এমাকে দেখছিল। এমা বলে, তুমি আমাকে এমনভাবে কেন দেখছো? মাইক বলে, আমি তোমাকে কাছ থেকে দেখছি যে তোমার হাইটটা আসলেই অনেক বেশি শর্ট। এমা তখন বলে, বেশি কথা বলবে না, না হলে তোমাকে এখানেই ফেলে দেব। মাইক বলে, আমি তো শুধু মজা করছিলাম। এরপর রাতের বেলায় এমা মাইককে বলে, আমি ঘুমাতে যাচ্ছি, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ডেকো। মাইক বলে, আমি যদি এখানে বসে চিৎকার করে ডাকি তাহলে আমার পায়ের সাথে আমার গলাও চলে যাবে, তার চেয়ে বরং তুমি এখানে বসে কাজ করো। এমা তখন বলে, তোমাকে রিকোয়েস্ট করতে হবে, তাহলে আমি এখানে আসব। মাইকের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে এটা করতে হয়, আর এমার সাথে ভালো ব্যবহার করে। এরপরের সিনে দেখা যায় এমা নোবেল লিখছিল, কিন্তু মাইকের উল্টোপাল্টা কথার জন্য এমা নোবেলে মনোযোগ দিতে পারছিল না। এমা তখন বলে, তুমি আমাকে কাজ করতে দাও। আর তখন মাইক তার স্কুল লাইফের কথাবার্তা সব শুরু করে দেয়। মাইকের এই কথাগুলোর মধ্যে এমারও ইন্টারেস্ট চলে আসে। তখন তারা দুজন কথা বলতে শুরু করে দেয়, আর তারা স্কুল লাইফের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে কাই এমাকে ফোন করে, কিন্তু মাইক তার ফোনটা রিসিভ করে। তখন মাইক তার ফোন রিসিভ করলে কাই বলে, আমি কি তোমার সুন্দরী ওয়াইফের সাথে কথা বলতে পারি? মাইক বলে, যা তুমি বলতে চাও তার হাজবেন্ডকেই বলো। কাই বলে, এটা একটা প্রাইভেট কথা, আর তুমি আমাকে মেসেজ দিয়ে দাও যে আমি তাকে কল করেছিলাম। এরপর দেখা যায় এমা আসে ওখানে, কিন্তু মাইক তাকে কিছুই বলে না যে কায়ের ফোন এসেছিল। তখনই কাই আবারও তাকে ফোন করে। তখন এমা ফোনটা রিসিভ করলে কাই বলে, তোমাকে কি মাইক কিছু বলেনি যে আমি তোমাকে ফোন করেছিলাম? এমা বলে, না। তখন কাই বলে, আমি এটা বুঝতে পেরেছিলাম, এজন্য আমি তোমাকে আবারও ফোন করেছি। তোমার নোবেলের ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই, এজন্য আমি তোমার সাথে দেখা করব। তখন এমা বলে, আমি 2 ঘন্টার ভিতরে তোমার সাথে দেখা করছি। এমা তখন তাড়াতাড়ি করে কায়ের সাথে দেখা করতে চলে যায়, আর মাইক এটা দেখে অনেক বেশি রেগে যায় যে এমা তাকে ছেড়ে চলে যাচ্ছে। এরপর এমা কায়ের সাথে দেখা করতে একটা কফি শপে আসে। কাই বলে, আমি তোমার নোবেলটা চুজ করব, তবে তোমাকে ওই নোবেলের ভিতরে কিছু চেঞ্জ করতে হবে। এমা তখন রাজি হয়ে যায়, আর সে কাইকে বলে, আমাকে এখনই যেতে হবে, আর আমি তোমার সাথে আবারও দেখা করব। এমা ওইখান থেকে এজন্যই চলে যায় কারণ ওই সময় মাইকের ডিনারের টাইম হয়ে গিয়েছিল। এমা বাসায় এসে দেখে মাইক পুরো ঘরের অবস্থা খারাপ করে রেখেছে। এমা বলে, কি করেছো তুমি? মাইক তখন হেসে বলে, যদি কোনো মানুষ ভাঙা পা নিয়ে ঘরের ভিতরে থাকে তাহলে তার ঘরের অবস্থা এমনই হয়। এসব দেখে এমার রাগ উঠে যায়, তবে সে কাজ করতে লাগে। মাইক তখন এসব দেখে অনেক মজা নিচ্ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই মিন্তা কায়ের কাছে আসে এবং বলে, তুমি কি আমাকে পছন্দ করতে? কিন্তু কাই বলে, আমি তোমাকে শুধুমাত্র বন্ধুই মনে করি, আর আমি কোনোদিনও তোমার জন্য এমন অনুভব করিনি। এই কথা শোনার পর মিন্তা হতাশ হয়ে যায়। এরপর সে মাইককে ফোন করে এই ব্যাপারে বলে দেয়, আর বলে, আমি এখান থেকে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্কে চলে যাব। এখানে আমার কেউ নেই, কারণ এখন যে তুমি আমাকে সময় দেবে সেই সময়টুকুও তোমার কাছে নেই। এরপরে মাইক মিন্তার কাছে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? তখন মিন্তা জায়গাটার নাম বলে। এরপর মাইক মিন্তার সাথে দেখা করতে যাচ্ছিল, তখন এমা তাকে থামায় এবং এমা বলে, তুমি এখনো ঠিক হওনি। তখন মাইক থেকে বলে দেয়, তোমাকে বলতে হবে না,
যে আমাকে কি করা দরকার আর কি করা দরকার না। তারপর সে মিন্তার সাথে দেখা করতে চলে যায়। মাইক মিন্তাকে নিউ ইয়র্কে যেতে নিষেধ করে, আর মাইক বলে আমি আগের মতোই তোমার খেয়াল রাখবো। এ কথা শোনার পর মিন্তা নিউ ইয়র্কে যাবে না বলে ভেবে নেয়। এরপর মাইক বাসায় গিয়ে দেখে এমা তার জন্য সবগুলো মেডিসিন রেখে দিয়েছে। তখন মাইক ভাবে যে এমা তার জন্য কত বেশি চিন্তা করে। এরপর আমরা দেখতে পাই মাইকের কনসার্টের দিনে চলে আসে, আর এটা নিয়ে এমা অনেক বেশি চিন্তিত ছিল। আর কনসার্টের দিনে পায়ে ইনজুরি হওয়া সত্ত্বেও মাইক অনেক ভালো পারফরমেন্স করে। এরপর সে পাবলিকের সামনে এমাকে ধন্যবাদ জানায় যে তার এত কেয়ার করার জন্যই মাইক আজকে এত ভালো পারফরমেন্স করেছে। আর এটা শুনে তো এমা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর মাইক মিন্তার সাথে তার বোনের মৃত্যুবার্ষিকীতে চলে যায়। আর অন্যদিকে মাইকের গ্র্যান্ডমা এমাকে তার বাসায় ডাকে, তাকে রান্নাবান্না সবকিছু শেখানোর জন্য। এরপর দাদিমা নোটিস করে যে এমা তার বিয়ের রিংটা পরেনি। তখন এমা বুদ্ধি করে বলে, আপনি তো আমাকে কুকিং শেখাবেন বলেছিলেন, তাই আমি আমার রিংটা বাসায় খুলে রেখে এসেছি। এটা শুনে দাদিমা এমার কথায় বিশ্বাস করে নেয়। এরপর সে এমাকে মাইকের ফেভারিট ডিশ বানানো শেখায়। এরপরের সিনে এমা মাইককে কল করে, তাকে এটা জানানোর জন্য যে সে তার দাদির বাড়িতে আছে। কিন্তু মাইক তখন মিন্তার সাথে ছিল, আর মিন্তা এমার কলটা কেটে দেয়। সেখানে মিন্তা মাইককে বলে যে সে মাইকের দাদির বাড়িতে যেতে চায়। এজন্য মাইক তাকে নিয়ে মাইকের দাদির বাড়িতে চলে আসে। কিন্তু সেখানে আসার পর তারা দেখতে পায় যে এমা আগে থেকেই ওইখানে ছিল। মাইক তখন এমাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এমা বলে, আমাকে দাদি এখানে ডেকেছিলেন, আর আমি তোমাকে কলও করেছিলাম এটা বলার জন্য। কিন্তু মাইক বুঝতে পারছিল না যে কখন এমা তাকে কল করেছিল। এরপরে তারা সবাই মিলে একসাথে ডিনারে বসে। মাইক এবং মিন্তাকে একসাথে দেখে দাদি আর তার মায়ের অনেক সন্দেহ হয়। এমার অনেক বেশি খারাপ লাগছিল। এরপর মাইক এমার সাথে বাসায় এসে পড়ে। মাইকের মা তখন মাইককে কল করে বলে, তোমার যত ভালো বন্ধু হোক কি না কেন, তুমি এখন বিবাহিত, তোমাকে তোমার বন্ধুকে এখন বাসায় আনা উচিত ছিল না। এমা তো একজন সহজ সরল মেয়ে, তাই সে তোমাকে কিছুই বলেনি, আর তোমাকে তার ফিলিংসগুলোর উপরে লক্ষ্য করা উচিত। মাইক বলে, পরের বার থেকে এমন কিছু হবে না। এরপর দাদি প্রতিদিন এমাকে বাসায় ডাকে, তাকে কিছু না কিছু শেখানোর জন্য। এমা এসব কিছুর জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে ম্যানেজার মাইককে ডাকে এবং ম্যানেজার মাইককে বলে, তোমার এমার সাথে বিয়ে হওয়ার পর থেকে তোমার পপুলারিটি আরও বেশি বেড়ে গিয়েছে। তারপর মিন্তা মাইককে ফোন করে আর তার সাথে স্পাই যেতে বলে। এতে মাইকও রাজি হয় এবং তারা স্পাইতে চলে যায়। কিন্তু রিপোর্টাররা লুকিয়ে লুকিয়ে তাদের দুজনের একসাথে ছবি তোলে। অন্যদিকে এমা আর কাই একসাথে লাঞ্চ করছিল, আর একটি ছেলে লুকিয়ে তাদেরও ছবি তুলে নেয়। কিছুক্ষণ পর এমা বাসায় আসে এবং মাইকে কিছু মিষ্টি দেয়। তখন মাইক বলে, তুমি কোথায় ছিলে? তখন এমা বলে, আমি তোমাকে কেন বলবো, তুমি কি আমাকে কিছু বলে চাও? তখন মাইক মিষ্টির প্যাকেটটা এমার পায়ের উপর ফেলে দেয় আর বলে, মিষ্টিগুলো আমি খাবো না, আমি বাইরে থেকে খেয়ে নেব। এমা বলে, তোমার বাইরে গিয়ে খাবার হলে খাও, তবে তুমি এখানে খাবার কেন ফেলেছো? এটা একটা ব্যাড হ্যাবিট। মাইক বলে, আমার মতো অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে, তোমার কি এগুলোতে সমস্যা? এমা বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আর যদি ক্ষুধা লাগে তাহলে আমাকে বলে দাও। এ কথা শুনে মাইক অনেক রেগে যায় এবং সে তখন মিন্তাকে ফোন করে তার সাথে ডিনারে যেতে বলে। এমা বলে, ভালোই হয়েছে, এখন থেকে আমাদের খাবারগুলো বেশি খরচ করতে হবে না। মাইক মিষ্টিগুলো ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। এমা বলে, তুমি এখন কোথায় যাচ্ছ? আর তুমি জিনিসগুলো এখান থেকে ওঠাও। মাইক বলে, আমি উঠাবো না, তুমি তো বলেছিলে আমার ভিতরে অনেক ব্যাড হ্যাবিট আছে, তাহলে তুমি এসব কাজ করো। এ কথা শুনে এমা অনেক বেশি রেগে যায় এবং তাকে মারার ইচ্ছে করে, কিন্তু সে তো তাকে মারতে পারবে না। মাইক মিন্তার জন্য রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করছিল। তখন সেখানে কায়ও চলে আসে, আর তখন মাইক কাইকেও তাদের সাথে ডিনার করতে বলে। কিন্তু কাই তখন বলে, আমার পেট ফুল,
আর আজ আমি সারাদিন এমার সাথে ছিলাম। এমা আমাকে এত বেশি খাইয়েছে যে আমি কি বলবো। মাইকের এটা শুনে জেলাস হচ্ছিল। তখনই সেখানে মিলতা চলে আসে। তবে যাওয়ার সময় কাই মাইককে বলে, আমি প্রতি সপ্তাহে একবার তোমার ওয়াইফের সাথে দেখা করব, তার নোবেলের মতো তাকে সাহায্য করার জন্য। আর এটাতে তুমি জেলাস ফিল করো না। এটা বলে কাই ওখান থেকে চলে যায়। এরপর মাইক মিন্তার সাথে ডিনার করছিল, কিন্তু মাইকের হৃদয়টা বারবার এমার কথাই ভাবছিল। এরপর মাইক বাসায় ফিরে আসে আর সে এমাকে দেখে অনেক বেশি রেগে যায়। এজন্য সে টিভির সাউন্ডটা অনেক বেশি বাড়িয়ে দেয়। সে এমাকে বিরক্ত করতে চাইছিল। এমা বলে, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি এখানে বসে কাজ করছি? তাই তুমি টিভির ভলিউম কমিয়ে দাও। তখন মাইক বলে, তুমি কি বা কাজ করছো? তুমি তো তোমার ফালতু এসব স্ক্রিপ্ট লিখছো। আর কায়েরও মনে হয় তোমার স্ক্রিপ্ট ফালতু। সে শুধু তোমাকে মিথ্যা আশ্বাস দিয়েছে তোমাকে বোকা বানানোর জন্য। মাইক আরও বলে দেয়, আজকে আমার সাথে কায়ের দেখা হয়েছিল আর সে বলেছে যে এমার মাথা অনেক বেশি খারাপ আর তার 1 বছর লেগে যাবে এই সব কিছু শিখতে। এমা বলে, আমি জানি কায় কখনোই আমার জন্য এমনটা বলবে না, আর আমি শিওর যে এটা তুমিই বলেছ। এসব শুনে মাইক রেগে গিয়ে এমাকে বলে, তুমি তো অনেক বেশি ট্যালেন্টেড। আমিও দেখব তুমি কেমন করে স্ক্রিপ্ট লেখো। আর আজ থেকে তুমি বাইরে যেতে পারবে না। এরপরে যদি তুমি বাইরেও যাও তাহলে আমি তোমার স্যালারি কেটে রাখবো। এমা তখন অনেক বেশি রেগে যায় এবং বলে, তুমি অন্যদের ছোট করে দেখাবে না, আর আমিও তোমাকে একটা ভালো স্ক্রিপ্ট লিখে প্রমাণ করে দেখাবো। তুমি শুধু অপেক্ষা করো। পরের দিন এমা ইচ্ছা করে মাইকের উপর বালু ঝাড় দেয়। মাইক এমাকে বিরক্ত করে শান্ত হয়নি। এখন তো সে এমাকে বলে দেয় যে আজকে থেকে তুমি লেট নাইট পর্যন্ত কাজ করবে না, কারণ বাসার বিদ্যুৎ বিল বেশি আসছে আর এটা তোমার কারণে। যদি তুমি লেট নাইট পর্যন্ত বাসায় কাজ করো তাহলে বাসায় বিদ্যুৎ বিল তুমিই দেবে। এমা বলে, তুমি আমার জিনিসপত্র ভেঙেছ, তাই তোমাকে ওইগুলো চার্জ দিতে হবে। তখন মাইক অনেক রেগে যায়, কিন্তু ঠিক সেই সময় দরজার কলিং বেল বেজে ওঠে। এমা তখন দরজা খুলে দেখে মাইকের দাদি আর তার মা এখানে এসেছে। দাদি লক্ষ্য করে যে মাইক তার ওয়েডিং রিংটা পরেনি। তখন মাইককে তার দাদি এই ব্যাপারে জিজ্ঞাসা করে। মাইক তাকে বলে দেয়, আমি এমাকে ট্রেনিংয়ের ব্যাপারে সাহায্য করছিলাম, এজন্যই খুলে রেখেছি। দাদি এমাকে বলে, আমি তোমাকে নতুন কিছু টিপস শেখাতে এসেছি। তখন এমা এই সুযোগের ব্যবহার করে আর সে মাইককে কাপড় ধুয়ে আনতে বলে এবং পুরোটা ঘর ক্লিন করতে বলে। মাইক তখন তার মা আর দাদির সামনে এমাকে নিষেধও করতে পারছিল না, তাই সে কাজে লেগে পড়ে। এমা মাইকের এই অবস্থা দেখে খুব মজা নিচ্ছিল। এরপরে মাইকের গ্র্যান্ডমা আর মা চলে যাওয়ার পরে তারা দুজন আবারও ঝগড়ায় লেগে যায়। পরের দিন সকালে এমা তাড়াতাড়ি করে মাইককে ব্রেকফাস্ট রেডি করে দেয় আর ওইখান থেকে চলে যায়। তখন মাইক বুঝতে পারে না যে সে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে। এজন্য সে কায়ের অফিসে কল দিয়ে কায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন মাইক জানতে পারে কাই এমার সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে গিয়েছে। ঠিক সেই সময় মাইকও ওই ক্যাফেতে গিয়ে পৌঁছায়। সে তখন তাদের দুজনকে ফলো করতে থাকে, তারা দুজন একসাথে কি করছে এটা দেখার জন্য। তখন কিছু মেয়েরা মাইককে দেখে চিনে ফেলে, আর এই কারণেই কায়ও মাইককে দেখে ফেলে। কাই তখন এমাকে ওখান থেকে নিয়ে যায়, আর ওই সময় মাইকে তার ফ্যান ফলোয়াররা ঘিরে ধরে। মাইক তখন বুঝতেও পারে না যে কাই তখন এমাকে ওখান থেকে নিয়ে চলে গেছে। কিছু সময় পর মাইক দেখে যে এমা ওখানে নেই। তখন মাইক বাসায় ফিরে আসে। সে বাসায় এসে দেখতে পায় এমা তার জায়গায় বসে আছে। মাইক ফিরে আসলে এমা তাকে জিজ্ঞাসা করে, আজ সারাদিন তোমার কেমন কেটেছে? মাইক তখন বলে, তোমার কি তাতে, আমার সারাদিন যেমনই কাটুক না কেন, তোমরা দুজন তো একসাথে ক্যাফেতে গিয়ে খুব মজা করেছো। এটা শুনে এমা বুঝে যায় যে মাইক তাদেরকে ফলো করতে করতে ওখানে চলে গিয়েছিল। মাইক তখন বলে, আমি তো ওখান থেকে যাচ্ছিলাম, ঠিক তখনই তোমাকে ওইখানে দেখতে পাই, আর আমি তোমাকে কেনই বা ফলো করব? এমা বলে, তুমি ফলো করছিলে কারণ তুমি জেলাস। মাইক বলে, তুমি তোমার চেহারাটা একবার আয়নায় দেখে আসো, তুমি নিজেকে কি ভাবো?
হয়তো তুমি বেশি স্টোরি লেখো, এই জন্য তুমি আজকাল একটু বেশি স্বপ্ন দেখছো। এমা তখন বলে, এই নোভেলের ক্যারেক্টারগুলো তোমার মতোই ননসেন্স, যেটা তাদের মনে থাকে সেটা তারা কোনোদিনও বলে না। তখন মাইক বলে, এই নোবেলের ফিমেল লিডগুলো ঠিক তোমার মতোই হয়, গরিব, আর তারা কান্না করতে থাকে। নিজের সমস্যা তারা কোনোদিনও সলভ করতে পারে না, আর কোনো কারণ ছাড়াই তারা নিজেদের উপর প্রাউড ফিল করে এবং তাদের কাছেও কিছুই থাকে না। এমা বলে, কিন্তু তারা শেষে তাদের ট্রু লাভকে খুঁজে পায়। মাইক বলে, যদি আমি তোমাকে বিয়ে না করতাম তাহলে কোনো ছেলেই নেই যে তোমার প্রতি ইন্টারেস্ট হতো। এমা তখন বলে, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে কোনো মেয়ে নেই যে তোমাকে বিয়ে করত। এই কথা শুনে মাইক অনেক বেশি রেগে যায় আর এমার দিকে পিলো ছুঁড়ে মারে, এবং পিলো ছুঁড়ে মারার কারণে এমার ল্যাপটপের মধ্যে পানি পড়ে যায়। তখন মাইকের ফিল হয় যে সে একটু বেশি করে ফেলেছে, এজন্য এমা রেগে ওখান থেকে চলে যায়। রাত্রে মাইক এমার দরজার সামনে গিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তার ক্ষমা চাওয়ার মতো সাহস হচ্ছিল না, তাই সে ফিরে আসে। পরের দিন সকালে মাইক এমার রাগ ভাঙানোর জন্য তার জন্য ব্রেকফাস্ট রেডি করে, কিন্তু এমা তার সাথে কোনো কথাই বলে না, আর সে ওখান থেকে একটা জিনিস নিয়ে চলে যায়। এরপর এমা এসে কান্না করে। তখনই সেখানে মাইক আসে আর ওইখানে দুটো স্টিকার লাগিয়ে দিয়ে চলে যায়। এমা স্টিকার দুটো পায় এবং তা ছিঁড়ে ফেলে, আর মাইক এটা দূর থেকে দেখে যে এমা তার সরি লেখা স্টিকার দুটো ছিঁড়ে ফেলেছে। এমার ল্যাপটপটা যখন কাজ করছিল না, তখন মাইক তার ল্যাপটপটা এমাকে অফার করে তার কাজ করার জন্য, কিন্তু এমা তাকে নিষেধ করে দেয় আর বলে, আমার নিজের কাজ আমি নিজেই করে নেব, তোমার জিনিস আমার আর দরকার নেই। এরপর মাইক এমার রাগ ভাঙানোর জন্য ফুল অর্ডার করে, কিন্তু মাইক এমাকে তার সামনে দেখে তাকে দেওয়ার মতো সাহস করে না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে এমা কায়ের সাথে দেখা করতে যায়। কায় যখন জানতে পারে যে এমা ল্যাপটপটা খারাপ হয়ে গিয়েছে, তখন কায় তার নিজের ল্যাপটপটা নিয়ে এমাকে কাজ করতে বলে। এমা তখন তাকে নিষেধ করে এবং বলে, আমি আপনার ল্যাপটপটা নিতে পারবো না। কায় তখন বলে, আমরা দুজনই বন্ধু আর এটাকে তোমার অ্যাকসেপ্ট করতেই হবে। তখন এমা রাজি হয়ে যায়। বাসার মধ্যে মাইক এমার কাছে ল্যাপটপ দেখে তাকে জিজ্ঞাসা করে, এটা কার ল্যাপটপ? এমা বলে, এটা কায়ের। মাইক বলে, তুমি আমার ল্যাপটপটা নিতে পারলে না, কিন্তু তুমি কায়ের ল্যাপটপটা ইউজ করছো। এমা বলে, হ্যাঁ, কারণ আমি তোমার জিনিসের মধ্যে ইনভলভ হতে চাইনি। মাইক বলে, তোমাকে হতে হবে, কারণ তুমি আমার ওয়াইফ, আর তুমি আমার কাছে থাকা সত্ত্বেও বাইরের মানুষের জিনিস কেন অ্যাকসেপ্ট করছো? এমা বলে, কেন? তুমি যখন মিন্তার সাথে থাকো তখন কি হয়? আমি কি পাগল নাকি যে আমি বুঝতে পারি না? এই কথা শুনে মাইক অনেক রেগে যায় এবং রেগে গিয়ে ও কায়ের ল্যাপটপটাই ফেলে দেয়। তখন এমা তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এত বেশি ঘৃণা কেন করো? তখন মাইক বুঝতে পারে না যে সে কি করবে। যখন সে কিছু করতেই যায় তখন সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। তখন এমা তার বাসা ছেড়ে চলে যাচ্ছিল আর মাইক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এমা তার থেকে দূরে চলে যাচ্ছিল। তখন মাইক তাকে বলে, তোমার জন্য একটা অফার আছে, আমরা কিছু অ্যাড পেয়েছি, যদি তুমি আমাদের সাথে অ্যাডে কাজ করো তাহলে আমি তোমাকে 10% দেব। এমা বলে, 10%-এর সঙ্গে তুমি আমার কাছে 50 বার ক্ষমা চাইবে, তাহলেই আমি হ্যাঁ বলবো। মাইক তখন মন থেকে এমার কাছে ক্ষমা চায়। এমা তখন তার কথায় রাজি হয়। মাইক বলে, এরপর থেকে আমি তোমার আর কোনো কাজের মধ্যেই আসবো না। এমা বলে, ঠিক আছে, তুমি আমার লাগেজ নাও আর আমি সাইকেল নিয়ে বাসায় যাব, এবং মাইককে 50 বার সরি বলতে বলে। মাইক তখন এমার পিছু পিছু দৌড়াচ্ছিল। এরপর আমরা দেখতে পাই যে এমা আর মাইকের ইন্টারভিউ হচ্ছিল। এমার ইন্টারভিউ শুনে মাইক বুঝে যায় যে এমা তাকে কত ভালোভাবে বুঝে গেছে, আর মাইকের ইন্টারভিউটা এমার হৃদয় ছুঁয়ে যায়। মাইক বলে, এমা যখনই আমার জীবনে এসেছে তখনই আমার জীবনটা রঙিন হয়ে গিয়েছে, আর সেই প্রথম যে আমাকে দিয়ে সরি বলিয়েছে।
মাইকের কথাগুলো শুনে এমা তো ইমপ্রেস হয়ে যায়। তখন মিন্তা এসব কিছু দেখে অনেক জেলাস হচ্ছিল, তাই সে মাথা ব্যথার বাহানা দিয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু মাইকের মনে হচ্ছিল ইন্টারভিউর মধ্যে তারা যা কিছু বলছে তারা শুধু লোকেদের দেখানোর জন্যই বলেছে। এরপর তারা দুজন ফ্লাইটে করে কোরিয়ায় যাচ্ছিল। এমা তখন ফ্লাইটের মধ্যে ড্রিঙ্কস করার জন্য ওয়াইন নিচ্ছিল, কিন্তু মাইক তাকে নিষেধ করে, কারণ মাইকের এমার প্রথম ফ্লাইটের কথা মনে পড়ে যায় আর মাইক তাদের জন্য শুধু জুস খাওয়ার কথা বলে। এরপর তারা দুজনই কোরিয়ায় পৌঁছে যায়। এমা কোরিয়ায় পৌঁছানোর পর সেখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে। এমাকে দেখতে এত সুন্দর লাগছিল যে মাইক শুধু তার দিকেই তাকিয়েছিল, কিন্তু তবুও সে তাকে ড্রেসটা চেঞ্জ করতে বলে। এরপর আমরা দেখতে পাই এমা আর মাইকের কাছাকাছি আইসক্রিম খাওয়ার শ্যুট নেওয়া হচ্ছিল। এমা ক্লোজ শ্যুট করতে অনেক বেশি নার্ভাস হচ্ছিল। এরপরই এমা রেগে গিয়ে মাইকের সাথে ঝগড়া লাগিয়ে দেয় এবং সেখানে ম্যানেজিং ডিরেক্টর এসে বলে, আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছিল না যে আপনারা দুজনে একে অপরকে ভালোবাসেন। মাইক বলে এটা এমার প্রথম শ্যুট ছিল, তাই সে অনেক বেশি নার্ভাস। ডিরেক্টর সেখান থেকে চলে যাওয়ার পরে এমা মাইককে বলে, তুমি কেন তাকে মিথ্যে কথা বলেছো? আমি নার্ভাস ছিলাম না। তখন মাইক বলে, তো কি বলবো যে তুমি আমাকে অ্যাভয়েড করছিলে? পরের সিনে আমরা দেখতে পাই মাইক এমাকে বলে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, এর পরের শ্যুটে আমাদের যেতে হবে। এমা বলে, আমি কোনোদিনও তোমার সঙ্গে ওইখানে আর যাব না, আমি ওইখানে শুধু আমার বয়ফ্রেন্ডের সাথেই যাব। মাইক বলে, মাই ডিয়ার ওয়াইফ, আমরা অলরেডি বিবাহিত। এমা বলে, কিন্তু আমাদের সত্যি সত্যি বিয়ে হয়নি। মাইক বলে, তোমাকে তো যেতেই হবে, কারণ তুমি কন্ট্রাক্টে সই করেছো। এমার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে ওইখানে যেতে হয়। এমা ওইখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু মাইক তাকে দিয়ে জোর করে ওই লটকাতে লাগিয়ে দেয়। তবে এমা ওই চাবিটাকে পানির মধ্যে ফেলার জায়গায় নিচেই ফেলে দেয়, আর মাইক এটা দেখে ফেলে। তাই সে ওই চাবিটা তুলে এমাকে দেখিয়ে ওই চাবিটা পানির ভিতরে ফেলে দেয়। তবে এমার ওই দিনে বার্থডে ছিল, তাই মাইক তাকে গিফট হিসেবে ওই লাভার লকেটের চাবিটা গিফট করে। তখন এমা এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মাইক তাকে বলে, আমি অনেক আগে থেকেই এই চাবিটার একটা কপি বানিয়ে রেখেছিলাম, যখন আমাদের মাঝে সবকিছু শেষ হয়ে যাবে তখন তুমি লকেটটাকে খুলে দিও। এরপর মাইক এমার সাথে তার বার্থডে সেলিব্রেশন করে এবং সারাদিন তারা অনেক ভালো মুহূর্ত কাটায়। মাইক এমাকে একটি শো দেখাতে নিয়ে যায়, আর ওই শোতে তারা একসাথে অনেক বেশি এনজয় করে। এরপর দেখা যায় মাইক এমাকে জিজ্ঞাসা করে, তুমি বুড়ি হয়ে যাবে তখন তুমি কি করবে? এমা বলে, আমি সবাইকে ভয় দেখাবো। এরপর এমা মাইককে জিজ্ঞাসা করে, তুমি বুড়ো হলে কি করবে? মাইক বলে, আমি জানি না যে আমি কি করব। এমা বলে, যদি তুমি না জানো যে তুমি কি করবে তাহলে তুমি আমার কাছে এসে পড়বে, আমরা দুজনে একসাথে মিলে মানুষদেরকে ভয় দেখাবো। এমার এসব কথা শুনে মাইক অনেক হাসতে লাগে। পরের সিনে আমরা দেখতে পাই মাইক তার জন্য একটি ল্যাপটপ নিয়ে এসেছে। এমা তখন ল্যাপটপটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর ওই ল্যাপটপের সঙ্গে একটা নোটও ছিল এবং ওই নোটে একটা লেটার লেখা ছিল, যেখানে লেখা ছিল, এই উপহারটা মাইক এমাকে দিয়েছে, এটার জন্য কোনো টাকা লাগবে না, এমনকি স্যালারি থেকেও কাটা হবে না, আর আমি আশা করি তুমি একদিন ভালো রাইটার হবে। তখন এমা মাইককে ধন্যবাদ জানায় তাকে ভালোভাবে বোঝার জন্য। মাইক বলে, আমি কার ল্যাপটপটা তাকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু তুমি শুধু তোমার ল্যাপটপটাই লেখার জন্য ইউজ করো। পরের দিন তারা দুজনে ওই আইসক্রিম শটটা আবারও করে, কিন্তু এবার তাদের কেমিস্ট্রিটা খুবই রোমান্টিক ছিল। ডিরেক্টর তো তাদের দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে ওই দিন তারা এত বেশি ঝগড়া করছিল, আর আজকে তাদের মতো এত ভালোবাসা কোথা থেকে আসলো। মাইক আর এমা একই সাথে দুজনে একে অপরের সাথে অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায়। তারা পুরো শ্যুটটাই অনেক ভালোভাবে এনজয় করে। মাইকের এমার সাথে সঙ্গ দেওয়াটা
অনেক বেশি ভালো লাগতে শুরু করে। এরপর তারা দুজন বাসায় ফিরে আসে। কোরিয়া থেকে তারা ফেরার পর বাসায় এসে মাইক এমাকে তার কাজে হেল্প করতে শুরু করে। এমা এটা লক্ষ্য করে যে তার সাথে মাইকের বিহেভিয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর তারা দুজনই পার্কে যায়। মাইক এমার থেকে বলটা নিয়ে নেয়। এমা মাইকের হাত থেকে ওই বলটা নিতে চায়, কিন্তু এমার হাত ওই পর্যন্ত পৌঁছায় না। এরপর তারা দুজনে একসাথে আইসক্রিম খাচ্ছিল। মাইক তখন এমাকে বলে, আমার হলিডে শেষ হয়ে গেছে, আবার আমাকে কাজে ফিরে যেতে হবে। তখন এমা মাইককে বলে, এমনভাবে বলছো যেন তুমি অনেক বেশি দূরে চলে যাচ্ছ, আর কোনোদিনও ফিরে আসবে না। মাইক বলে, না এমন না। এমা বলে, তোমাকে কিছুদিন ধরে অনেক বেশি কিউট লাগছে, কারণ তুমি চেঁচামেচি করছো না, আর কোনো নাটক করছো না, এমনকি আমার কথাই শুনে চলছো। মাইক তখন এমাকে চুপ করতে বলে। মাইক বলে, তুমি আমাকে কমপ্লিমেন্টের জন্য আমার দোষ বলছো। এরপর এমা মাইকের কাছ থেকে টাকা ধার চায় ওমকে দেওয়ার জন্য, কারণ সে প্রেগনেন্ট আর তার টাকার দরকার ছিল। মাইক তখন বলে, তোমার সাথে ওম অনেক কিছু করেছে, কিন্তু তুমি তবুও তাকে সাহায্য করতে চাও। তবে এমা বলে, আমার পরিবারে শুধু সেই আছে, যদি সেও আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি পুরোটাই একা হয়ে যাব। মাইক বলে, এর মানে হচ্ছে তুমি ওমের সাথে দেখা করতে যাবে। এমা বলে, কেন, তুমি কি চাও না যে আমি তার সাথে দেখা করি? মাইক বলে, আমি এমনটা তো বলিনি, আর তুমি যদি ওইখানে চলে যাও তাহলে আমার বাড়ির কাজ কে করবে? এমা তখন বলে, কেন, আমি কি তোমার মেড নাকি? তবে মাইক বলে, তুমি খুবই কিউট মেড। এরপর এমা ওমের সাথে দেখা করতে চায়। তখন মাইক তাকে ফোন করে সন্ধ্যার সময় দেখা করতে ডাকে। এমা ওই জায়গার মধ্যে পৌঁছানোর পর মাইকের জন্য অপেক্ষা করছিল। এদিকে মিন্তা মাইককে ফোন করে তার সাথে ডিনার করতে বলে, কিন্তু মাইক তখন তাড়াতাড়ি করে ওইখান থেকে আসার চেষ্টা করছিল। তবে মিন্তা তাকে ড্রিঙ্কস করার জন্য জোর করে। তখন মাইকও ড্রিঙ্ক করে। এদিকে অনেক বেশি রাত হয়ে যাওয়ায় এমা এখনও ওই জায়গার মধ্যে মাইকের জন্য অপেক্ষা করছিল। এমা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়, তাই সে মাইককে কল করে। মাইক বিজি থাকার কারণে তার ফোনটা রিসিভ করে না। এরপর এমা ওইখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় মাইক এমার সাথে কথা বলার জন্য তার রুমের বাইরে অপেক্ষা করছিল, কিন্তু এমা দরজা খোলে না। পরের দিন সকালে মাইক যখন এমাকে দেখতে না পায় তখন সে অনেক আপসেট হয়ে যায়। এমা দাদিমার সাথে একটি ডান্সিং ক্লাবে যায়। তখন ওইখানে মাইকও এসে পড়ে, আর মাইক জোর করে এমাকে তার সাথে ডান্স করায়। এমা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জেনেছো যে আমি এইখানে আছি? মাইক বলে, আমি মায়ের কাছ থেকে জানতে পেরেছি যে তুমি দাদিমার সাথে এখানে এসেছো, তাই আমিও এখানে এসে পড়েছি। তুমি কি এখনো আমার উপর রেগে আছো? কিন্তু এমা তাকে কিছুই বলে না। মাইক বলে, আমি ততক্ষণ তোমাকে ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করবে। এমা মাইককে দূর করার চেষ্টা করে, কিন্তু মাইক তাকে নিচে ফেলে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই এমা আর মাইক মাইকের পরিবারের সাথে ডিনার করছিল। এখানে এমা মাইকের বাবার সাথে মাইকের সম্পর্কটা ভালো করার চেষ্টা করছিল। ডিনারের মাঝখানেই মাইকের কাছে মিন্তার কল আসে, আর সে তাকে হসপিটালে ডাকছিল। তখন মাইক ডিনারের মাঝখানে ওইখান থেকে চলে যায়। হসপিটালে যাওয়ার পর মাইক জানতে পারে যে বেশি স্ট্রেস নেওয়ার কারণে মিন্তা অসুস্থ হয়ে পড়েছে। এরপর মাইক বাসায় আসে আর এমাকে বলে মিন্তা অসুস্থ ছিল, সে হসপিটালে ছিল, এজন্যই আমি ডিনার ছেড়ে ওইখানে গিয়েছিলাম। পরদিন সকালে এমা দেখে যে মাইক তার হাত দিয়ে মিন্তার জন্য খাবার তৈরি করছে। এমা এটা দেখতে পেয়ে তার অনেক বেশি খারাপ লাগে। এর পরের সিনে আমরা দেখি এমা কায়ের সাথে হসপিটালে যায় মিন্তাকে দেখতে। মাইক আর এমা একে অপরের সামনাসামনি পড়ে গিয়ে অনেক অকওয়ার্ড ফিল করে। মাইক এমাকে কায়ের সাথে দেখে রেগে ওইখান থেকে চলে যায়। তখন মিন্তা এমাকে বলে, মাইক আমার অনেক বেশি খেয়াল রাখছে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি মাইককে আমার সঙ্গে রাখতে পারবো? এমা তখন বুঝতে পারছিল না যে সে কি উত্তর দেবে,
তাও সে হ্যাঁ বলে আর সেখান থেকে চলে যায়। তখন কাই মিন্তাকে বকা দিয়ে বলে, তোমার কি লজ্জা করছে না যে তুমি অন্যের হাজবেন্ডকে নিজের করার চেষ্টা করছো? মিন্তা তখন এটা নিয়ে কায়ের সাথে ঝগড়া করছিল। কাই বলে, ঝগড়া করার আগে তুমি ভালো করে ভেবে দেখো। কাই তখন এমার পিছু পিছু আসে এবং বলে, আমি তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসি, রাত অনেক হয়ে গেছে, আর তুমি যদি এভাবে বাসায় যাও তাহলে মাইকের তোমার জন্য চিন্তা হবে। এমা বলে তার আমাকে নিয়ে কোনোই চিন্তা নেই, আর সে কখনোই ভাবে না যে আমি কি ফিল করি। কাই বলে, আমার তোমার জন্য চিন্তা হয়। তখন এমা বলে, আমি একা থাকতে চাই, আমি একাই যেতে চাই। তবে এসব কিছু মাইকও শুনে ফেলে। তখন সে কাইকে এসে বলে, তুমি তো অনেক বেশি খুশি হয়ে গেছো, কারণ যেটা তুমি করতে চেয়েছিলে এখন সেটা তুমি করে ফেলেছো। আমাকে আর এমাকে সামনাসামনি এনে অকার্ড ফিল করাতে চাইছিলে। কাই তখন বলে, তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? তুমি একটু নিজেই চিন্তা করো। এমা থাকা সত্ত্বেও তুমি অন্য একটা মেয়েকে নিয়ে চিন্তা করছো, আর এটা দেখে এমন কেই বা ফিল হবে? তুমি নিজেই এই অকার্ড পরিস্থিতি তৈরি করেছো। মাইক এটা শুনে রেগে যায় এবং রেগে কায়ের কলার ধরে ফেলে। কাই বলে, তুমি আর মিন্তা যেটা করছো ওইটার ব্যাপারে একবার ভাবো, এরপর তুমি আমার থেকে উত্তর চেও। এর পরের সিনে আমরা দেখি এমা মাইকের কাছে ডিভোর্স চায় আর তাকে বলে, আমরা দুজনে একটা বাজি ধরেছিলাম যে যার প্রেমে আগে পড়বে সে হেরে যাবে, আর আমি এই বাজিতে হেরে গেছি। মাইক বলে, তুমি হারোনি, এটাতে আমিও হেরে গেছি, আমরা দুজনই সমান। কিন্তু আমি মিন্তাকে প্রমিস করেছি যে আমি ওর সঙ্গেই থাকবো, তাই আমি আমার প্রমিসও ভাঙতে পারবো না। এজন্য আমাদের দুজনের সারা জীবন একসাথে থাকাটা অনেক বেশি কঠিন হবে। এটা শুনে এমা অনেক বেশি কান্না করে এবং তার মনে পাথর চাপা দিয়ে সে তার ওয়েডিং রিং খুলে রেখে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে এমা কাইকে ফোন করে তার সঙ্গে দেখা করার জন্য ডাকে। কাই তখন তার সব কাজ ছেড়ে এমার সাথে দেখা করতে আসে। এমা তখন অনেক ইমোশনাল ছিল, তাই সে কাইকে জড়িয়ে ধরে আর কাই এমাকে নিয়ে তার নিজের বাসায় আসে। এদিকে মাইক বাসায় গিয়ে দেখে এমা তার বাসায় নেই, তাই সে অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর তাকে আশেপাশে খুঁজতে লাগে। এরপর সে এমাকে ফোন করে, কিন্তু এমার ফোন কাই রিসিভ করে। কাই মাইককে বলে, এমা ঠিক আছে, তোমার তার জন্য চিন্তা করার দরকার নেই। এরপর এমা কাইকে বলে মাইকের সাথে তার কন্ট্যাক্ট ম্যারেজ ছিল, আরও বলে আমরা একটা বাজি ধরেছিলাম যে একে অপরের ভালোবাসায় পড়বে না, কিন্তু আমি এই বাজিতে হেরে গেছি। কাই তখন এমাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন মাইক তার বাসায় চলে আসে। মাইক বলে, আমি এমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কাই তখন বলে, মিন্তা কেমন আছে? মাইক বলে, তুমি আবারও শুরু হয়ে যেও না। আর সে এমার কাছে এসে এমাকে বকা দেয়, কারণ এমা তখন কায়ের শার্ট পরেই ছিল। তখন মাইক বলে, তুমি এটা কি পরে রেখেছো? কাই তখন মাইককে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করে যে এটা তুমি ভুলভাবে নিও না, সে বৃষ্টির মতো ভিজে গিয়েছিল, তাই তার যাতে কিছু না হয় এই কারণেই আমি তাকে নিজের শার্ট দিয়েছি। এমা বলে, যদি কিছু হয়েও থাকে তাতে তোমার কি? এমনিতেই আমরা একে অপরকে ভালোবাসি না, আর বিয়েটা আমরা একে অপরকে দেখানোর জন্যই করেছিলাম। মাইক তখন এমাকে চুপ করতে বলে আর বলে, আমরা প্রমিস করেছিলাম এ ব্যাপারে আমরা কাউকে কিছু বলবো না। এমা বলে, অনেকগুলো প্রমিস ভেঙে ফেলেছি, আর একটা ভাঙলে কিছুই হবে না। তুমি তো আর আমার বাড়িটি ফিরিয়ে দেবে না, আর আমার চাইও না, তুমি তোমার কাছেই বাড়িটি রেখে দাও। এমা চলে যাওয়ার পর কাই মাইককে জিজ্ঞাসা করে, তুমি কি এমাকে ভালোবাসো? মাইক তখন কিছুই বলে না। কাই বলে, তুমি যদি কিছু না বলো তাহলে আমি এমাকে বলে দেব যে আমি তাকে ভালোবাসি, আর সে যে তোমাকে ভালোবাসে এতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তাকে এমন একটা পার্সনের কাছে দিতে চাই না যে তাকে ভালোই বাসে না। মাইক বলে, এমাকে আমি আমার সাথে নিয়ে যাব। কাই বলে, তোমার কোনো অধিকার নেই তাকে এখান থেকে নিয়ে যাওয়ার, তুমি তো তার ফিলিংসের ব্যাপারে কিছুই ভাবো না। এটা শোনার পর মাইক এমাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই এমার সিস্টার ওমের বয়ফ্রেন্ড মাইকের সাথে দেখা করতে আসে,
আর তাকে একটা কাজ দিতে বলে। মাইক তখন তাকে রেখে দেয়। অন্যদিকে কাই এমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি আর আমি জানি যে তোমার কিছু সময় দরকার, তাই আমি তোমাকে জোর করব না। মাইক মিন্তাকে হসপিটালে নিতে যায় আর মিন্তা মাইকের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তুমি এমার সাথে বিয়ে কেন করেছিলে? তুমি কি তাকে ভালোবাসো? মাইক বলে, আগে ভালোবাসতাম না আর এখনো ভালোবাসতে পারছি না, শুধু তোমার ওই স্টুপিড প্রমিসটার জন্যই। মিন্তা বলে, আমার কোনো কিছু যায় আসে না যে তুমি কাকে ভালোবাসো, কিন্তু তুমি আমার সাথে যে প্রমিসটা করেছিলে সেটা তুমি ভাঙতে পারবে না। মাইক এভাবেই ধীরে ধীরে তার প্রমিসের জালের মধ্যেই ফেসে যাচ্ছিল। এদিকে সব নিউজ চ্যানেলের মধ্যে আর পেপারের মধ্যে কায়ের সাথে এমাকে আর মাইক ও মিন্তার সাথে রিলেশনশিপের নিউজটা ছাপানো হয়। এরপর দেখা যায় নিউজ রিপোর্টাররা মাইকের ইন্টারভিউ নেওয়ার জন্য হসপিটালের মধ্যে পৌঁছে যায়। তার সঙ্গে সেখানে মিন্তাও ছিল। তখন মাইক রিপোর্টারদের হাত থেকে মিন্তাকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। টিভির মধ্যে এই নিউজটা দেখানো হচ্ছিল। এমাও তখন এই নিউজটা দেখে ফেলে। এমা এরপর মাইকের বাসায় ফিরে আসে। মাইক তখন তাকে বলে, আমি তোমাকে বলবো এরপর তোমার কি করা দরকার, আর তুমি যে বাসায় ফিরে এসেছো এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। অবশেষে তুমি আমার কাছে চলে এসেছো। এরপর মাইক আর এমা তার মায়ের এবং দাদি মায়ের কাছে গিয়ে তাদের কন্ট্যাক্ট ম্যারেজের কথা বলে। তখন তারা দুজন এটা শুনে অনেক বেশি রেগে যায় যে বিয়েটা তারা একটা মজার ছলে নিয়ে নিয়েছে। মাইক আর এমা তাদের জীবনের সকল সমস্যার মতো এতটাই ফেঁসে যায় যে তারা কিছুতেই বুঝতে পারছিল না যে তারা কি করবে। মাইক এমাকে বলে, আমরা কি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাব? এমা বলে, ভালো আইডিয়া, কিন্তু ওইখানে শুধু আমরা দুজনেই থাকবো। ওইখানে আমি একজন স্ক্রিপ্ট রাইটারও হব, আর ওইখানে তুমি তোমার মিউজিক কম্পোজ করবে। ওখানে আমাদের দুজনের মাঝে কেউই আসতে পারবে না। মাইক এমাকে দূরে যেতে দিতে চায় না, তার সাথে সে সারাটা জীবন কাটাতে চায়। এরপর এমা মাইকের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমার কারণেই তোমার লাইফটা ডিফিকাল্ট হয়ে গেছে। মাইক বলে, ভুলটা তোমার না, ভুলটা আসলে আমার। তবে এসব খারাপ জিনিসের মধ্যেও একটা ভালো জিনিস আছে। এ কথা শুনে এমা কান্না করতে থাকে। তখন মাইক বলে, আমি একটা প্রেস কনফারেন্স ডাকবো, যেটার মধ্যে আমি সবাইকে আমাদের কন্ট্যাক্ট ম্যারেজের ব্যাপারে বলে দেব। এরপর সব কিছু ঠিক হয়ে যাবে, যে আমাদেরকে এই নাটকটা আর করতে হবে না। এমা তখন বলে, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো, তাহলে মিন্তার সাথে তোমার প্রমিসটা রাখা হবে, আর এমনিতেই তো আমরা একদিন আলাদা হয়ে যাব। এদিকে তারা দুজন আলাদা হওয়ার কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছিল। মাইক তার কষ্টের কথাগুলো তার বাবার কাছে এসে বলে। তখন মাইকের বাবা বলে, তুমি যাকে ভালোবাসো তাকে কোনোদিনও হার্ট করবে না, আর কোনো প্রশ্নের উত্তর ছাড়া ছেড়ে দেবে না, না হলে অপর পার্সন যে কোনো উত্তর ভেবে নেবে। এর মানে মাইকের বাবা তার মনের কথাটা সবাইকে বলতে বলছিল। তখন মাইক বলে, আমার কথাটা কি কেউ বুঝতে চাইবে? মাইকের বাবা বলে, তুমি যদি মন থেকে বলো তাহলে সবাই তোমার কথা বুঝতে পারবে। পরের সিনে আমরা দেখতে পাই মাইক ফিয়াওকে একটা দলিল দেয় আর তাকে বলে, প্রেস কনফারেন্স হওয়ার পরই ওই দলিলটা তুমি এমাকে দিয়ে দিও। এর পরের দিন মাইক প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করে। মাইক সেখানে সব রিপোর্টারদেরকে বলে, আমি আর মিন্তা বেস্ট ফ্রেন্ড, আর এই নিউজগুলো যে ছড়াচ্ছে এগুলো সব ভুল তথ্য। এরপর সে রিপোর্টারদের বলে, এমা আর আমার বিয়েটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ ছিল, আর এটা এখন শেষ হয়ে গেছে, আর এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এর মাঝে আপনারা আর এমাকে জড়াবেন না। আমি এসব কিছু শুরু করেছিলাম, তাই আমি সব কিছু শেষ করলাম। এসব কথা শুনে মাইকের সব ফ্যান ফলোয়াররা আপসেট হয়ে যায়, কারণ সবাই তাদেরকে রিয়েল কাপল ভেবে তাদেরকে তারা আইডিয়াল মনে করত। এরপর প্রেস কনফারেন্সের পরে ফিয়াও মাইকে বোঝায় যে আপনি যদি এমাকে ভালোবাসেন তাহলে তাকে বলুন। তখন মাইক বলে, আমাকে ছাড়া এমা তার লাইফটা ভালোভাবেই কাটাবে। ফিয়াও তবুও মাইককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাইক তার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও নড়ে না।
এরপর ফিয়াও মাইকের বাসায় আসে। এমা ফিয়াওকে জিজ্ঞাসা করে মাইক কোথায়। তখন ফিয়াও এমাকে বাড়ির দলিলগুলো দিয়ে দেয়, যেটাতে দেখা যায় মাইক এমার নামে ওই বাড়িটি দলিল করে দিয়েছে। আর ওইটার মধ্যে একটা চিঠিও ছিল, যেখানে মাইক লিখেছে, কোনো কিছু না চিন্তা করেই তুমি সই করে দিলে। আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি, কারণ আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না, কারণ তোমাকে আর কান্না করতে আমি দেখতে পারবো না। আমার সব বেস্ট উইশগুলো তোমার সাথেই আছে, আর একদিন তুমি একজন ভালো স্ক্রিপ্ট রাইটার হয়ে যাবে। এভাবেই 2 মাস কেটে যায়। মাইক কাউকেই কিছু না বলে কোরিয়াতে চলে যায়। মাইকের পরিবার এমাকে এখনও ভালোবাসে আর তাকে তাদের মেয়ের মতোই ভাবে। এদিকে এমার বোনের ডেলিভারি হচ্ছিল। তখন এমা দাদি এবং মায়ের সাথে তার বোনের বেবিটাকে দেখতে আসে। তারা সবাই ওমের বেবি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর এমা কাইকে তার নতুন স্ক্রিপ্টটা দেখায়, যেটা দেখে কায়ের অনেক পছন্দ হয়। তাই সে স্ক্রিপ্টটা সিলেক্ট করে নেয়। এমা তখন এটাকে সেলিব্রেট করার জন্য কায়ের সাথে একটা রেস্টুরেন্টে যায়। তখন মিন্তাও সেখানে আসে তার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। কিন্তু এমা আর কাইকে দেখে তাদের পাশে এসে মিন্তা বসে। কাই তখন মিন্তাকে বলে এমার স্ক্রিপ্টটা সিলেক্ট হয়ে গেছে, আর এটা উদযাপন করার জন্যই আমরা এখানে এসেছি। মিন্তা তখন বলে, এটা তো খুবই ভালো খবর, আমি মাইককে ফোন করে এই নিউজটা বলবো। এই কথাটা শুনে এমা অনেক কষ্ট পায়, কারণ গত 2 মাসে মাইক তাকে একবারও কল করেনি, কিন্তু তার মিন্তার সাথে এখনো কথা হয়। কাই এমার আপসেটনেস দেখে তাকে খুশি করার চেষ্টা করে। এর পরের সিনে দেখা যায় মাইকের একটা মিউজিক সং ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছিল। ফিয়াও মাইককে মেসেজ দিয়ে বলে যে এমার স্ক্রিপ্টটা সিলেক্ট হয়ে গিয়েছে। এর মানে ফিয়াওয়ের সাথে মাইকের এখনও যোগাযোগ রয়েছে। এই খবর শুনে মাইক এত বেশি খুশি হয় যে সে পাশের একটা স্ট্রেঞ্জার মহিলাকে জড়িয়ে ধরে। কিন্তু অন্যদিকে এমা অনেক আপসেট ছিল, কারণ সে নিজেই এই খবরটা মাইককে দিতে চাচ্ছিল যে সে এখন একজন স্ক্রিপ্ট রাইটার হয়ে গিয়েছে, আর সে এই খুশিগুলো মাইকের সাথে শেয়ার করতে চাচ্ছিল। এদিকে মিন্তাও দেখতে পায় যে মাইকের গানটা অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে, তাই সে কাইকে এই ব্যাপারে বলতে চায়। কাই তখন মিন্তাকে সাজেস্ট করে যে তুমি মাইককে ফিরিয়ে আনো, এটা তার জন্য একটা ভালো সুযোগ। মিন্তা বলে যে আমি ওই দিন মিথ্যা কথা বলেছিলাম যে আমার সাথে মাইকের এখনো কথা হয়। আসলে গত 2 মাসে আমার সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি। আমি এমার থেকে জেনেছিলাম যে সে তোমাকে আর এমাকে তার ভালোবাসায় ফেলে দিয়ে গেছে। মিন্তা তখন তার নিজের ভুলটা বুঝতে পারে এবং সে কাইকে বলে আমি অনেক বেশি সেলফিশ, আমি কোনোদিনও কাউকে কোনো কিছু দেইনি, সবার থেকে নিতে চেয়েছি, আর আমি শুধু নিজেকেই ভালোবাসি, এজন্য আজকে আমাকে কেউই ভালোবাসে না। কাই তখন মিন্তাকে সান্ত্বনা দেয়। এরপর মিন্তা এমাকে গিয়ে বলে দেয় যে আমি ওই দিন তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমার সাথে মাইকের এখনো যোগাযোগ আছে, আর সে তাকে এটাও বলে দেয় যে মাইক প্রেস কনফারেন্সের আগে তোমার সাথে দেখা করতে এসেছিল, তোমাকে এটা বলার জন্য যে সে তোমার এই প্রমিসটা রাখতে পারবে না, কারণ সে তোমাকে অনেক ভালোবাসে। এই কথাগুলো শোনার পর এমা অনেক বেশি খুশি হয়ে যায় যে মাইক তাকে চুজ করেছে। এরপর এমা ইউটিউবে মাইকের ফেমাস গানটা দেখে। ওয়েব মিউজিক ভিডিওটা দেখার পরে এমা বুঝে যায় যে মাইক কোরিয়াতেই আছে। এর পরের সিনে এমা কাইকে গুড বাই বলে মাইকের সাথে দেখা করার জন্য কোরিয়াতে চলে যায়। কোরিয়ায় গিয়ে এমা মাইককে সব জায়গায় খুঁজতে থাকে, যেখানে আগের বার এসে তারা একসাথে ঘুরেছিল। এদিকে সন্ধ্যাও নেমে আসে। এমা মাইককে কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পর এমা লাভার লকেটের ওই জায়গাটায় যায়। তখন সে মাইকের আওয়াজ শুনতে পায়। মাইক তাকে বলে তুমি কি এখানে ওই লকেটটাকে খুলতে এসেছো? তখনই এমা মাইকের দিকে তাকিয়ে মাইককে জড়িয়ে ধরে, আর এমা কাঁদতে কাঁদতে বলে তুমি কি পাগল? তুমি অন্যকে বিরক্ত করে কি মজা পাও, আর তুমি কেন এসব করছো? মাইক তখন বলে আমি এসব তোমার জন্যই করেছি। এরপর এমা লকেটটা খোলার নাটক করে।
আর এটা দেখে মাইক তখন ভয় পেয়ে যায়। মাইক চিন্তা করে এমা সত্যি সত্যিই লকের তালা খুলে ফেলবে, কিন্তু এমা ওই চাবিটি পানির মধ্যে ফেলে দেয় যাতে কেউই তাদের ভালোবাসার লকটাকে কোনোদিনও খুলতে না পারে। সে মাইককে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনে একসাথে তাদের লাভ লাইফটাকে এনজয় করছিল। মাইক এমাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিল। তখন এমা মাইককে জিজ্ঞাসা করে, তুমি এভাবে আমাকে কেন দেখছো? তখন মাইক বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সাথেই আছো। তখন এমা মাইককে বিশ্বাস করানোর জন্য মাইকের গাল ধরে। তখন মাইক এমাকে একটি ওয়েডিং রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। তো এর জন্য এমা তাকে কিস করে তার বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। তখন এমা মাইককে জিজ্ঞাসা করে, তুমি কখনো আর আমাকে ডিভোর্স দেবে না তো? মাইক বলে, একদমই না। এরপর আমরা দেখতে পাই মাইকের সাথে এমা তাদের হ্যাপি ম্যারিড লাইফ কাটাচ্ছিল। এভাবে তাদের বিয়ের 1 বছর কেটে যায় আর তারা সবার সাথে তাদের বিয়ের অ্যানিভার্সারি পালন করে। আর এখানে আমাদের ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে আজকের ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।